উঠতে হবে না, শুয়ে থাকো। খিদে পেয়েছে, খাবো। ছেড়ে দেয় আদনান। দুপুরে যে খায়নি ভুলেই গিয়েছিল। আইরিন খাট থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। আজকে আদনান আর আইরিন যাবে শেখ বাড়িতে। আইরিনের বড় মামা, নানা আর মামাতো বোন শেফা এসেছে ওদের দুজনকে নেওয়ার জন্য। খাওয়া দাওয়া হয়েছে সকলেরই। আদনান মামা আর নানা শ্বশুরের সাথে কথা বলছে। আইরিন রুমে এসে সুটকেস গুছিয়ে নিয়ে তৈরি হচ্ছে। আইরিন তৈরি হতে হতে আদনান রুমে আসে। অল্প সময়ের মধ্যে নিজেও তৈরি হয়ে নেয়। রুম থেকে বের হওয়ার সময় দেখে আইরিন সুটকেস নিয়ে বেরোচ্ছে। কপাল ভ্রু কুচকে তাকিয়ে বলে, সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাব? বাড়িতেই তো যাচ্ছি। সুটকেস নিয়ে কেন? তো কাপড় চোপড় কিসের মধ্যে নেব? কাপড় চোপড় নেবে কেন? কাপড় চোপড় না নিলে পরবোটা কি? পড়তেই তো যাচ্ছ। এখন পরে যাচ্ছি, আগামীকাল গোসল করে পরবো না? আপনি পরবেন না? আপনার তো লজ্জা শরম নেই, কাপড় ছাড়াও থাকতে পারেন না আপনি। একদম ফালতু কথা বলবে না। এখন যাব, রাতটা থেকে আগামীকাল সকালেই চলে আসব। আপনি চলে আসলে আসবেন, কিন্তু আমি আসবো না। বললেই হলো। আমি বউ ছেড়ে এক রাতও থাকবো না। বউ ছেড়ে এক রাত থাকা জেলখানে 10 বছর বন্দি থাকার সমান। আমি এত কম বয়সে এত বড় শাস্তি ভোগ করতে চাই না, সুইটহার্ট। আইরিন বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে সুটকেস টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যায় আদনান। মৃদু স্বরে ডাকে, সুইটহার্ট দাঁড়াও, আমি কিন্তু বউ ছেড়ে এক রাতও থাকবো না বলে রাখলাম। আইরিন কিছু বলে না, পেছনে ফিরে তাকায়ও না। নিচে নেমে এসে আদনান নিজের পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে বলে, আইরিন, সুটকেস নিয়ে যাচ্ছ কেন? রেশমা তালুকদার বলেন, কাপড় চোপড় না নিলে গিয়ে পরবা কি? নানা শ্বশুরের লুঙ্গি? এখন যাব, আগামীকাল সকালে চলে আসব। আমজাদ শেখ বলেন, তোমাদের দুজনকে 3 দিন থাকতে হবে আমাদের বাড়িতে। 3 দিন থাকতে হবে, এটা কি নিয়ম? রেশমা তালুকদার বলেন, আজকে যাবা, মাঝখানে 2 দিন থেকে চলে আসবা। এসব উল্টাপাল্টা নিয়ম কে বানিয়েছে? এখন যাব, রাতটুকু থেকে সকালে খেয়ে চলে আসব। ফারজানা তালুকদার বলেন, সব কিছুতেই তোমার জেদ না করলে হয় না। বড়রা যা বলছে চুপচাপ শোনো। অনেক কথা খরচের পর তালুকদার বাড়ি থেকে বের হয় 5 জন। শেখ বাড়ির উঠোনে এসে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে সবাই এগিয়ে আসে। আদনান নিজের হাতে থাকা মিষ্টি ফলমূলের প্যাকেটগুলো দুই মামি শাশুড়ির হাতে তুলে দিতে দিতে বলে, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামুনিরা? দুজনাই হেসে সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। বাকিদের সাথে কুশল বিনিময় করে সকলের সাথে ভেতরে আগায়। আইরিন বোরখা হিজাব খোলার জন্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর সাথে শেফাও সুটকেস টেনে নিয়ে এগিয়ে যায়। আদনান সোফায় বসে চোখ মুখ গুরু গম্ভীর করে রেখেছে। নাবিলা বেগম ফলমূল কেটে মিষ্টি জুস পানি নিয়ে আসেন আদনানের জন্য। ট্রে সমেত টি টেবিলের উপর রেখে আদনানের দিকে তাকিয়ে বলেন, নাও বাবা, খাও। আদনান সকলের মুখের দিকে তাকায় একবার। বাড়ি থেকে খেয়েই তো আসলো, এখন এগুলো কিভাবে খাবে? এখন কিছু খাবো না মামুনি, খেয়েই তো বাড়ি থেকে বের হয়েছে। কোনো না শুনবো না। শেফার ভাই শোয়েব বলে। এত রাস্তা আসলে আসতে আসতে খিদে পায়নি তোমার? শোয়েবের কথা শুনে উপস্থিত সকলের মুখ মুচকি হাসি দেখা যায়। আদনান শালার দিকে তাকিয়ে বলে, 2 মিনিটেরও রাস্তা না, এটুকু আর রাস্তা আসতে আসতে খিদে পেয়ে যাবে? পাবে না। হুম। আমার তো পাই। এক রুম থেকে আরেক রুমে যেতে যেতেই আমার খিদে পেয়ে যায়। তুমি আমার কাছে আসো। সোয়েব এগিয়ে আসে আদনানের কাছে। আদনান ওকে নিজের পাশে বসায়। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তুলে সোয়েবের মুখের সামনে ধরে বলে। হা করো। সোয়েব 2 হাতে মুখ চেপে ধরে বলে, আমি মিষ্টি খাই না, মিষ্টি খেলে বমি আসে। মুখের সামনে থেকে হাত সরিয়ে হা করো। না আম্মু। আদনান ছেড়ে দেয় সোয়েবের হাত। নিজে অল্প অল্প খাওয়ার পাশাপাশি সকলকে খাওয়ায়। আইরিনের জন্য আগেই একটা ছোট প্লেটে সবকিছু তুলে রেখেছিল অল্প অল্প করে। প্লেটটা হাতে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। সবাই পেছন থেকে তাকিয়ে দেখে আদনানের চলে যাওয়া। প্রথমে কেউ বুঝতে পারছিল না আদনান কেন আলাদা প্লেটে তুলে রাখলো, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে। কুলসুম বেগম বলেন, আইরিনের ভাগ্যটা আসলেই অনেক ভালো। এমন জীবনসঙ্গী কয়জন পায়? ঠিক বলেছেন মা। আদনান মানুষ হিসেবে যেমনই হোক, স্বামী হিসেবে অনেক ভালো। আইরিনকে অনেক ভালোবাসে। মানুষ হিসেবেও এখন ভালো হয়ে গেছে। শোয়েব বলে। লক্ষ্মী ভাইয়ের মুখে যে ভাষা, শুনলে অজ্ঞান হয়ে যাবে। শোয়েবের মা বলেন, তালুকদারদের থেকে অনেক ভালো। আদনান রুমে এসে দেখে আইরিন রুমে নেই। প্লেটটা হাতে নিয়ে ব্যালকনিতে উকি দেয়। দেখতে না পেয়ে মিষ্টি স্বরে ডাকে, সুইটহার্ট, কোথায় তুমি? তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে আইরিন। আদনানকে প্লেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভ্রু কুচকে যায়। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলে, খেতে খেতে প্লেট নিয়ে রুমে চলে এসেছেন দেখছি। আদনান এগিয়ে বলে, খেতে না খাওয়াতে আসলাম।
বউয়ের নানা বাড়ি এসে বউকে রেখে খাবো, এটা তো হতে পারে না সুইটহার্ট। আইরিন হাত মুখ মোছা হতেই একখণ্ড আপেল তুলে ধরে মুখের সামনে। যান, হা করো। খাবো না আমি। খাবে না? না। বুঝে কথা বলো কিন্তু। ছোলা কিভাবে খাইয়েছিলাম ভুলে গেছ? আপনি যাবেন আমার সামনে থেকে? আদনান দুদিকে মাথা নাড়িয়ে বলে। না, বউ যেখানে আমিও সেখানে। এখন ভালোভাবে খাবে নাকি? নাকি কি খাবো না আমি? আদনান পরপর 2 খণ্ড আপেল মুখে পুরে চিবোতে শুরু করে। ওর ভাবসাব মোটেও ওর স্বাভাবিক নয়। কিভাবে তাকিয়ে আছে আইরিনের দিকে। আইরিনের ইচ্ছে করছে চোখ দুটো কানা করে দিতে। আদনান প্লেট ড্রেসিং টেবিলের উপর রাখতেই আইরিন দ্রুত 1 খণ্ড আপেল তুলে মুখে পুরে দেয়। আদনানের মুখের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলে। খাচ্ছি। এখন হয়েছে শান্তি? না, আমি খাওয়াতে পারলে শান্তি লাগতো। আইরিন কটমট করে তাকিয়ে রইল। আদনান প্লেট থেকে মিষ্টি তুলে খাইয়ে দেয়। বাধ্য হয়ে খায় আইরিন। না খেলেই অসভ্য লোক নিজের মুখেরটা খাইয়ে ছাড়বে আবার। এমন অভদ্র অসভ্য লোক আল্লাহ দুনিয়া দ্বিতীয়টা নেই, আইরিন শিওর। প্লেটে যা ছিল সবকিছু আইরিনকে খাইয়ে তারপরে ছাড়ে আদনান। আইরিন রেগে রুম থেকে বের হতে হতে বলে। খাওয়াতে খাওয়াতে মেরে ফেলুন আমায়, তাহলে যদি শান্তি হয় আপনার। জান, তুমি না থাকলে আমার কাছে সবকিছু অশান্তি লাগে। তুমি আমার শান্তি। এই শান্তি কোনোদিন হারাতে চাই না সুইটহার্ট। আইরিন শুনতে পেলেও বলল না কিছু। চুপচাপ নিচে চলে যায়। আদনান হাত ধুয়ে এসে চিত হয়ে শুয়ে পড়ে খাটে। সিলিংয়ের দিকে তাকিয়ে বলে। আল্লাহ, মায়া জিনিসটা এত ভয়ঙ্কর কেন? জীবনে যাকে দ্বিতীয়বার চোখের সামনে দেখতে চাইনি, তার মায়ায় এত ভয়ঙ্করভাবে ফেললে। মাগরিবের নামাজ আদায় করে নানা শ্বশুর মামা শ্বশুরদের সাথে শেখ বাড়িতে ফিরে আসে আদনান। ড্রয়িং রুমে আইরিন সহ বাকি সব নারীরা বসে আছে। আদনান সোফায় না বসে রুমের দিকে এগিয়ে যায়। এত সব মহিলাদের মধ্যে বসে থাকা অস্বস্তির ব্যাপার। নাবিলা বেগম আইরিনকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করে বলেন। রুমে যা। আইরিন কপাল ভ্রু কুঁচকে বলে। কেন? আদনান এসেছে। তো কি হয়েছে? ও একা একা কি করবে রুমে? তুই যা ওর কাছে। পারবো না। কুলসুম বেগম বলেন। ভালো জামাই পাইছো তো ভালো লাগছে না? আইরিন রাগে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে। আমি ভালো জামাই চেয়েছি? তোমার পেয়ারের লাকি ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছে। আমি ওকে চাইনি। কুলসুম বেগম আরও কিছু বলতে চাইলেন কিন্তু নাবিলা বেগম বলতে দেন না। আমজাদ শেখের ফোনে কল আসে। নাবিলা বেগম রুম থেকে ফোন এনে দেন আমজাদ শেখের হাতে। নাবিলা বেগমের চেহারা থমথমে হয়ে গেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে আমজাদ শেখের চেহারাও থমথমে গম্ভীর হয়ে যায়। একবার তাকায় আইরিনের দিকে। আইরিন ওনার দিকে তাকিয়ে আছে। আমজাদ শেখ কল রিসিভ করে কানে ধরেন। সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করেন। ওপাশ থেকে কি বলে কেউ শুনতে পায় না। এপাশ থেকে আমজাদ শেখ শুধু হু হা করছেন। আমজাদ শেখ নিজে কথা শেষ করে ফোন এগিয়ে দেন আইরিনের দিকে। আইরিন ফোন হাতে না নিয়ে মামার মুখের দিকে তাকিয়ে বলে। কথা বলো। আগে বলো, কে কল করেছে? আদনান। নাম শুনে আইরিনের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে। কথা বলবো না আমি। কেন কল করেছে বলো? ওনার মেয়ে মরে গেছে জন্মের পরেই। একটাবার কথা বলো। একটা শব্দও বলবো না। আমার বাবা মা দুজনেই মরে গেছে আমার জন্মের সাথে সাথে। তোমরা ছাড়া কেউ নেই আমার, ছিল না কোনোদিন। ফোনের অপর পাশে থাকা আইরিনের বাবা হান্নান তালুকদার মেয়ের সব কথাই শুনেছেন। কথাগুলো শুনে কষ্টও পেয়েছেন। বুঝতে পারছেন মেয়ে তার উপর ভীষণ অভিমান করে আছে। হান্নান তালুকদার মেয়ের নাম ধরে ডাকতে শুরু করেন। আমজাদ শেখ ফোন স্পিকারে দেন। হান্নান তালুকদারের গলার স্বর শুনে আইরিনের রাগ আরও বেড়ে যায়। রাগে হুঁশ জ্ঞান হারিয়ে গর্জন করে বলে। এ লোক আমার বাবা হতেই পারে না। তোমরা মামা হয়ে এত কিছু করতে পারলে, সে বাবা হয়ে কেন একটাবার আমার কাছে আসেনি এত বছরেও? বাবারা তো এমন হয় না। সে আমার বাবা না। ফোন সরাও আমার সামনে থেকে, নয়তো আমি ফোন ভেঙে ফেলবো। আমজাদ শেখ কল কেটে দেন। আইরিন রাগে ফোঁস করতে করতে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে ধূপধাপ শব্দ তুলে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই আইরিনের যাওয়ার পথে তাকিয়ে রইল। আইরিন রুমে এসে দেখে আদনান বাথরুম থেকে বের হচ্ছে। কে? আইরিনের রাগে চোখ মুখ দেখে আদনান বুঝতে পারে না কি হয়েছে। রুমে আসার সময় তো দেখে আসলো হাসি মুখে সকলের সাথে কথা বলছে। সুইটহার্ট, কি হয়েছে? এমন আগুনের লাভার মতো লাল হয়ে আছো কেন? আইরিন কিছু না বলে চুপচাপ খাটে বসে উল্টো ফিরে। আদনান ছোট ছোট চোখ করে তাকিয়ে থেকে বুঝতে পারে নিচে কিছু একটা হয়েছে। আইরিনকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন ঘাড় ঘুরে একবার তাকায় দরজার দিকে, আবার তাকিয়ে থেকে জানালা দিয়ে বাইরের দিকে। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে পুরোপুরি। স্মরণে আসে ছোটবেলা থেকে বড় হওয়ার সবকিছু। 15 মিনিট পর রুমে ফিরে আসে আদনান। আইরিন এখনো আগের মতোই বসে আছে। এগিয়ে এসে দাঁড়ায় আইরিনের পাশে। নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে। তোমার সাথে কথা বলবে। আইরিন মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়, নরম স্বরে বলে। কে? আব্বা। ফোন হাতে তুলে নেয় আইরিন, কানে ধরে বলে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছি। তুমি কেমন আছো? তো
তড়িৎ গতিতে কান থেকে ফোন সরিয়ে সম্মুখে ধরে আইরিন। স্ক্রিনে তাকিয়ে দেখে এটা হান্নান তালুকদারের কল। প্রোফাইলে হান্নান তালুকদারের ফটো। আদনানের ফোনটা খাটের উপর শব্দ করে রেখে রাগী স্বরে বলে। আদনান অবাক হয়ে বলে। আইরিন নিজের ভুল বুঝতে পারে, তবুও রাগী স্বরে বলে। মিথ্যে কেন বললেন? মিথ্যে কোথায় বললাম? আপনি বললেন আব্বা কল করেছে, তাহলে এই লোকের কল কিভাবে হলো? আব্বাই তো। আমি তো বলিনি আব্বু কল করেছে। উনি কেন আপনাকে কল করেছে? মেয়ের জামাইয়ের সাথে কথা বলার জন্য। তাহলে আবার আমায় এনে দিয়েছেন কেন? তোমার সাথে কথা বলতে চাইলো তাই। কি হই আমি ওনার? আমার সাথে ওনার কোনো সম্পর্ক আছে? উনি স্বচক্ষের সামনে থেকে কখনো দেখেছেন আমায়? কেন কথা বলবে সে আমার সাথে? আমি কথা বলতে চাই না ওনার সাথে। ঘৃণা করি আমি ওনাকে, ভীষণ ঘৃণা করি। বাবার সম্পর্কে কেউ এমনভাবে বলে? একটাবার কথা বলো। কুসমিন কালেও না। উনি তোমার জন্মদাতা পিতা আইরিন। জন্মদাতা পিতা? পিতারা ওনার মতো হয়? উনি একদিন ছুঁয়ে দেখেছে আমায়? আমার মায়ের সাথে সাথে আমার বাবাও মরে গেছে। এমন কথা কেন বলছো? যা জানেন না তা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। ওই লোককে ঘৃণা করি আমি। আপনাকে যতটা ঘৃণা করি তার চেয়ে অনেক বেশি ঘৃণা করি তাকে আমি। কেন করো? দেশে আসি না বলে? আইরিন চুপ করে থাকে। আদনানও আর কিছু বলে না। হাতে ভর করে খাটে উঠে নিজের ফোনটা হাতে নিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ায়। কল কেটে দিয়ে মেসেজ করে কয়েক মিনিট পর ফোন রেখে দ্রুত আইরিনের সামনে দাঁড়ায়। জোর করে আইরিনের মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। আইরিনের চোখ দুটো পানিতে টইটুম্বর, নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে। জোর করে কান্না চেপে রাখার চেষ্টা করছে। সুইটার কি হয়েছে? আইরিন চুপ করে থেকে আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আদনান হাত সরায় না। কি হয়েছে বলো আমাকে। কাঁদছো কেন? দুঃখ দিয়েছি আবার? আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি জান। আইরিনের ওষ্ঠজোড়া তিত্তির করে কাঁপছে। অবাধ্য চোখের পানি গলিয়ে পড়ছে। আদনান দূরত্ব কমিয়ে আইরিনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। জান, কান্না বন্ধ করো। তোমার চোখের পানি সহ্য হয় না। আইরিন কান্না দমিয়ে রাখার চেষ্টা করে বলে। আপনি আর কোনোদিনও ওই লোকের সাথে কথা বলবেন না। বলবো না। তুমি কান্না বন্ধ করো। আইরিন একটু পর আবারও বলে। আমার বয়স কত জানেন? 22। 22। এই 22 বছরে আমি সামনে থেকে কখনো আমার বাবাকে দেখিনি। আমার সৌভাগ্যই হয়নি আমার বাবার কোলে ওঠার। বাবা ডেকে বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে পারিনি আমি কখনো। বাবার হাত ধরে হাঁটতে পারিনি আমি কখনো। বাবাকে সামনে থেকে দেখলে কেমন অনুভূতি হয় আজও অনুভব করতে পারিনি আমি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন বাবা সিঙ্গাপুরে পাড়ি জমায়। আমার জন্ম হয়, মা দুনিয়া ছেড়ে চলে যায়। বাবাকে হাজার বলে কয়েও কেউ দেশে আনতে পারেনি তখন। সে নানান অজুহাত দেখিয়েছিল তখন। আমি আস্তে আস্তে বড় হতে থাকি এই বাড়িতে। দাদার বাড়ি থেকে দেখতে আসতো মাঝে মধ্যে, তবে আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইতো না কখনো। এভাবেই আমার বড় হওয়া। এই বাড়িতে আমি কখনো কোনো দিন অবহেলা পাইনি। বাবা নামক মানুষটার সাথে ফোনে কথা হতো মাঝে মধ্যে। ছোটবেলা থেকেই অনেকবার বলেছি তুমি বাড়ি আসো। সে আসবো আসবো বলেও আসেনি। ছোটবেলায় বুঝতে না পারলেও বড় হওয়ার পর বুঝতে পেরেছিলাম সে অনেক আগেই দ্বিতীয় বিয়ে করেছে সিঙ্গাপুরে। দুজন সন্তানও আছে তার। বাড়ির সবাই জানতো, শুধু আমিই জানতাম না। মামা মামিরা আমাকে অনেক ভালোবাসে। তারা কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি আমায়। কিন্তু বাবা মা তো বাবা মাই হয়, তাই না? আমি যখন জানি আমার বাবা আছে তখন তো আমার মন চাইবে বাবাকে কাছে পেতে। কত রাত কেঁদেছি বাবার জন্য, অথচ আসেনি তো সে। দাদার বাড়ির সকলের সাথে তো অনেক আগেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আমাকে যদি সম্পত্তির ভাগ দিতে হয়, বড় হতে হতে 22 বছর হয়ে গেল, বিয়ে ঠিক হলো। ফোন করে কান্না করে বললাম আব্বু তুমি একটাবার শুধু আসো 7 দিনের জন্যে, আমার বিয়ে শেষ হলেই আবার চলে যাবে। কিন্তু না, সে রাজি হয়নি। তার নাকি অনেক কাজ, দেশে আসার সুযোগই নেই তার। বাড়ির সবাই অনুরোধ করলো, তবুও আসলো না। উল্টো টাকার গরম দেখালো, বিয়ের সব খরচ দেবে সে। জন্মের পর থেকে এত বড় হওয়া পর্যন্ত মামারা আমার সব খরচ বহন করেছে, সব শখ আহ্লাদ সব কিছু পূরণ করেছে। কখনো তার টাকার প্রয়োজন হয়নি আমার। আমাকে বড় করার জন্য মামারা কখনো তার কাছে 1 টাকাও নেয়নি, বিয়েতেও নেবে না। বিয়ের আগের দিন রাতে একটা পোস্ট দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল। তার দ্বিতীয় স্ত্রী ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছিল অনেক আগেই, কিন্তু পোস্টটা সেই দিন আমার সামনে পড়ে। তার হাজব্যান্ডের সাথে কীভাবে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, বিয়ে হয়েছিল, সেসব নিয়েই ছিল পোস্টটা। তাদের 22তম বিবাহবার্ষিকীতে পোস্টটা করেছিল। আইরিনের শেষের কথাগুলো শুনে আদনানের রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। আইরিন মৃদু হেসে বলে। অবাক হচ্ছেন? আমিও ভীষণ অবাক হয়েছিলাম সেদিন রাতে। হান্নান তালুকদারের দ্বিতীয় স্ত্রী মারাত্মক সুন্দরী, বলা যায় আগুন সুন্দরী। বয়স 45, অথচ দেখে মনে হয় 25 বছরের যুবতী মেয়ে। তিনি
3 সন্তানের মা হওয়ার পরেও তার রূপ সৌন্দর্য এখনও উপচে পড়ে। তার ওই পোস্টে একটা পিক ছিল। পিকটা ছিল আমার জন্মের আগের। তখন তারা হানিমুনে প্যারিসে গিয়েছিল। পিকের উপর দিন, তারিখ, মাস, সাল সব কিছুই উল্লেখ করা আছে। আমার যখন জন্ম হয় তখন তাদের বিয়ের কয়েক মাস পেরিয়ে গেছে। ওই নারী এখনো জানেই না তার হাজবেন্ডের প্রথম স্ত্রীর একটা মেয়ে আছে। তার পোস্টে উল্লেখ ছিল সে তার হাজবেন্ডের জীবনে প্রথম এবং অদ্বিতীয় নারী। তার হাজবেন্ড তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তার হাজবেন্ড বেস্ট হাজবেন্ড। তার আইডি ঘেঁটে ঘুটে আমি আগেই জানতে পেরেছিলাম সে বাবা মায়ের একমাত্র সন্তান। জন্মসূত্রে সিঙ্গাপুরের নাগরিক। তার বাবা ব্যবসায়ী। অফিসিয়াল একটা কাজে তাদের প্রথম পরিচয় হয়েছিল। প্রথম দেখায় একে অপরের প্রেমে পড়েছিল। একজন পুরুষ দুজন নারীকে ঠকিয়েছে। মা বেঁচে নেই, ভালোই হয়েছে। এমন একটা সত্য জানার পর তার কেমন অবস্থা হতো? কিভাবে মেনে নিত এত বড় প্রতারণা? এই সব কিছু জানার পর থেকে তার প্রতি আর কোনো ভালোবাসা, টান, সম্মান কোনোটা নেই আমার। আমি আর কোনোদিনও তার মুখটাও দেখতে চাই না, নামটাও শুনতে চাই না। সে আমার বাবা না। আমার বাবা নেই। মায়ের সাথে সাথে আমার বাবাও মরে গেছে। সে এতগুলো বছর কেন দেশে আসেনি সেটা এতদিনে এসে বুঝতে পেরেছি আমি। কেন এই বাড়ি কাউকে তার ওয়াইফের সাথে পরিচয় করায়নি সেটাও বুঝতে পেরেছি আমি। কেন সে সবসময় বাইরে থাকলে কল করে সেটাও বুঝতে পেরেছি আমি। সেই আগুন সুন্দরী নারী আর টাকা কোনোটারই লোভ সামলাতে পারেনি সে। আমার মাও নাকি অনেক সুন্দরী ছিল। প্রথম দেখায় পছন্দ করে বিয়ে করেছিল। আবার আরেক সুন্দরী নারীকে দেখে তার মোহে পড়ে তাকেও বিয়ে করেছে। ওই নারীর অগোচরে অন্য আরেক নারীকে বিয়ে করেছে কিনা কে জানে। আপনি জীবনে দ্বিতীয়বার ওই লোকের সাথে কথা বলবেন না। আইরিনের সব কথা শুনে আদনানের চোয়াল শক্ত হয়ে আসে। হান্নান তালুকদারকে এমনিতেও আদনানের পছন্দ না। গর্ভবতী স্ত্রীকে ফেলে সেই যে দেশ ছেড়েছে তারপর আর কখনো ফিরে আসেনি। মেয়েটার টানেও কোনোদিনও আসেনি। আইরিনকে ভালোবাসার পর থেকে মাঝে মধ্যে ভাবত এইসব নিয়ে। আইরিনকে একটু শক্ত করে চেপে ধরে বলে, তার সাথে কথা বললে কি তার মতো হয়ে যাব? হতেও পারে, একই বংশ তো। আমাকে তো পছন্দ করে জোর করে ষড়যন্ত্র করে বিয়ে করেছেন। অন্য কাউকে পছন্দ হলে তাকেও বিয়ে করতে পেছপা হবেন না নিশ্চয়ই। আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবোই না। তাহলে পছন্দ হবে কিভাবে? আর যদি কোনোদিন মনে হয় তোমাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ হয়েছে, তাহলে সেদিন নিজের হাতে নিজের চোখ দুটো তুলে তোমার হাতে ধরিয়ে দেব। না থাকবে চোখ আর না কাউকে পছন্দ হবে। অনন্তকাল তুমি আমার আর আমি শুধুই তোমার। মুখে মুখে সবাই বলে। সকলের মতো তো আমি না জান। সময় পাল্টাবে, দিন বদলাবে, কিন্তু আমার ভালোবাসা সে তো এক জায়গাতেই আটকে থাকবে তোমাতে। আল্লাহর কসম। ছাড়ুন আমায়। নিচে চলো। আর কখনো কান্নাকাটি করবে না। এই বাড়ির কেউ জানে এই ঘটনা? দুদিকে মাথা নাড়িয়ে বলে, কাউকেই বলিনি, আপনাকেই প্রথম বললাম। ওঠো, হাত মুখ ধুয়ে নিচে চলো। পরে যাব। যা হয়ে গেছে সেসব নিয়ে আর মন খারাপ করো না। ছাড়ুন এখন। ওঠো আগে। আইরিনকে টেনে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। ফোন হাতে নিয়ে হান্নান তালুকদারকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আইরিন যখন চায় না তখন দ্বিতীয়বার আর হান্নান তালুকদারের সাথে কথা বলবে না। এমনিতেও আজকের আগে হান্নান তালুকদারের সাথে আদনানের কথা হয়নি। হান্নান তালুকদার রেশমা তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। হান্নান তালুকদারের বাড়ি গোপালপুর উপজেলায় আর আদনানদের বাড়ি বুয়াপুর উপজেলায়। হান্নান তালুকদারদের সাথে আদনানদের এমনিতে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। দাদির চাচাতো ভাইয়ের ছেলে এই হিসাবে পরিচিত। রেশমা তালুকদারের মাধ্যমে হান্নান তালুকদারের সাথে আইরিনের মায়ের বিয়ে হয়েছিল। আইরিন হাত মুখ ধুয়ে আসতেই আদনান টাওয়েলে গিয়ে দেয়। আইরিন হাত মুখ মুছে টাওয়েল চেয়ারের উপর রাখে। চোখ দুটো আবার পানিতে টইটুম্বর হয়ে আছে। আদনান আইরিনের চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। আইরিন হাত মুখ মুছে টাওয়েল চেয়ারের উপর রাখে। চোখ দুটো আবার পানিতে টইটুম্বর হয়ে আছে। আদনান আইরিনের চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। পানিতে টইটুম্বর চোখ দুটোর চোখের দিকে তাকিয়ে আছে। আদনান এগিয়ে আইরিনকে চাপড়ে ধরে বলে, জান, তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না আমি। পুরো আপনিটাই আমার জন্য কষ্টকর তালুকদার আদনান লাকি। আইরিনের এমন কথা শুনেও আদনান কোনো রিয়াকশন দেয় না। এই কয়েকদিনে আইরিনকে অনেকটা চিনতে পেরে গেছে। বাকিটা না হয় আস্তে আস্তে চিনে নেবে। আদনান বুঝে গেছে আইরিন মানুষটা ছোট হলে ওর ভেতরে বড় বড় কষ্টেও যন্ত্রণা জমে আছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, তুমি যা খুশি বলতে পারো আমাকে, আমাকে নিয়ে যা খুশি ভাবতে পারো, তবে আমি কোনোদিন তোমার হাত ছাড়বো না, সেটা জেনে রেখো। আইরিন বলে না কিছু। আদনানের সামনে থেকে সরে খাটে পা ঝুলিয়ে বসে, দৃষ্টি স্থির করে রাখে ফ্লোরের দিকে। মায়ের কথা মনে পড়ছে খুব। কত অভাগা একটা মেয়ে, জন্ম দিয়ে মা চলে গেল, বাবা জীবিত থেকেও নেই। এমন ভাগ্য কারো হয়? বিয়ের আগের দিন রাত থেকে এখন পর্যন্ত বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা কাউকে বোঝাতে বা বলতে পারেনি আইরিন।
আজকে রাগে দুঃখে আদনানের কাছে সব বলে ফেলেছে কিছুটা। আদনানকে তো বলতে চায়নি, তবুও কিভাবে যেন বলে ফেললো। আদনান আইরিনের সামনে এসে দাঁড়ায়। আইরিনের হাত ধরে টেনে দাঁড় করানোর চেষ্টা করে বলে, নিচে চলো, সকলের সাথে থাকলে ভালো লাগবে, একা একা থাকলে কষ্ট বাড়বে আরো। আইরিন মুখ তুলে তাকায় আদনানের মুখের দিকে, গম্ভীর স্বরে বলে, আপনি আমার কষ্টের কথা ভাবেন? ভাববো না কেন? মনে তো হয় না ভাবেন। ভাবলে কি আর এমন করতেন? এমন না করলে তোমায় পেতাম কিভাবে? তোমাকে নিজের করে পাওয়ার অন্য কোনো উপায় তো ছিল না। আমাকে এত ভালো না বাসলেও পারতেন। হাজারবার জন্ম নিলেও হাজার জন্মে আমি তোমাকেই ভালোবাসবো আর নিজের করেই ছাড়বো। এত ভালোবাসা তো ঠিক না। সুইটহার্ট, তোমার বেলায় সব কিছুই ঠিক। আপনি এখন যত যাই বলেন না কেন, আপনার আগের সেই একটা আচরণের কারণে আমি এখনও আপনাকে মাফ করতে পারিনি। কোনোদিন পারবো কিনা সেটাও আমি জানি না। ওই একটা কারণে আপনাকে এখনও সহ্য হয় না আমার। আপনার চেহারা দেখলেই সেই দৃশ্যটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ভুলে যেতে চাইলেও ভুলতে পারি না আমি কোনো কিছু। ভুল যখন করেছিলাম তার শাস্তি তো পেতেই হবে। ওটা ভুল ছিল? আপনার বাবার সাথে আমার ভাই অমন ব্যবহার করলে আপনি কি করতেন? আমার মামা লজ্জায় কতদিন বাইরে যেতে পারেনি জানেন আপনি? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার মামা, বড় মামা আমার সব কিছু। ওই দিনের ঘটনা সবাই ভুলে গেলেও আমি ভুলতে পারিনি এখনো। আদনান চুপ করে থাকে। আইরিন আদনানের হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এশার নামাজের পর রাতের খাবার খায় সকলে। হান্নান তালুকদারের ব্যাপারে আইরিনকে কেউ আর কিছু বলেনি। খাওয়া শেষ করে আদনান বাড়ি থেকে বেরিয়ে যায়। আইরিন সকলের সাথে সোফায় বসলেও আর কোনো কথা বলে না মুখ ফুটে। রাত 10টা পর্যন্ত সবাই সোফায় বসে গল্প টল্প করে। অনেকেরই ঘুম পেয়ে গেছে। আস্তে আস্তে একে একে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। নাবিলা বেগম আইরিনের দিকে তাকিয়ে বলেন, তুই গিয়ে শুয়ে পড় আইরিন, আদনান আসলে আমি দরজা খুলে দিব। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো মামুনি, আমার ঘুম পাচ্ছে না এখন। তুই যা, আমি আছি এখানে। আমার ঘুম পাচ্ছে না তো, তুমি যাও রুমে। নাবিলা বেগম রুমের দিকে এগিয়ে যান। উনি জানেন আইরিন একবার যখন বলেছে রুমে যাবে না তখন যাবেই না। আইরিন টিভি অন করে। ওর রোমান্টিক মুভি ভালো লাগে না, ওর হরর অথবা অ্যাকশন থ্রিলার মুভিগুলো ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান একটা অ্যাকশন থ্রিলার মুভি প্লে করে দেখতে শুরু করে। এর আগে একবার ফোনে দেখেছে মুভিটা, তবু এখন আবার দেখতে ইচ্ছা করছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 12টার ঘরে এসে ঠেকেছে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। টিভির সাউন্ড ছাড়া আর কোনো শব্দ নেই। বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আইরিন দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কোথায় গেছে? আসছে না কেন এখনো? বাড়িতে চলে গেছে নাকি? অভদ্র অশুভ লোক একটা। বলেও গেল না। বলে তো যাওয়া উচিত ছিল তার। আরও কিছুক্ষণ রাগারাগি করে টিভির দিকে তাকায়। এখন আর টিভি দেখতে ইচ্ছে করছে না, রাগ হচ্ছে ভীষণ। টিভি অফ করে দেয়। ফোন হাতে নিয়ে আদনানকে কল করতে চায়, কিন্তু ওর কাছে তো আদনানের নাম্বার নেই। বিরক্ত হয়ে ফোনটা সোফার উপর রাখে, উপরের দিকে মুখ তুলে বলে, আল্লাহ, এই অসভ্য অভদ্র লোকটাকে কেন আমার ভাগ্যে রেখেছিলে? আইরিনের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করে না আইরিন। এত রাতে কোনো ফালতু মানুষ ছাড়া অপরিচিত কাউকে কল করবে না। রিং হয়ে কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবারও রিং বেজে ওঠে। আগের নাম্বারটা থেকে কল এসেছে। ফোন হাতে তুলে নেয় কয়েকটা গালি দেওয়ার জন্য। রাত 12টায় অপরিচিত মানুষকে কল করে বিরক্ত করার মজা বোঝাবে। এবার রিসিভ করে কানে ধরে আইরিন কিছু বলার আগেই ওপাশ থেকে বলে, সুইটার, ঘুমিয়ে পড়েছিলে? সরি জান, দরজাটা খোলো এখন প্লিজ, বাইরে দাঁড়িয়ে আছি আমি। আইরিন গম্ভীর স্বরে বলে, আসছি। ফোন হাতে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। খুলে দিতেই ভিতরে প্রবেশ করতে করতে আদনান বলে, সরি জান, এত রাতে তোমাকে কষ্ট করানোর জন্য। আইরিন কিছু বলে না। দরজা লাগিয়ে লাইটগুলো অফ করতে এগিয়ে যায়। আদনান আইরিনের পেছনে পেছনে যায়। লাইট অফ করা হয়ে যেতে আদনান আইরিনকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আইরিন চাপা রাগী স্বরে বলে, মাথা খারাপ হয়েছে? কি করছেন এসব? কেউ যদি চলে আসে নামান আমায়। আসলে আসবে, তাতে কি হয়েছে? সকলের সামনে থেকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিতে পারবো। আপনি নির্লজ্জ হতেই পারেন, কিন্তু আমি তো আর নির্লজ্জ নই। নামান আমায়। জামাই থাকতে কেন কষ্ট করে হাঁটবে জান? আমি আছি তো তোমাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে দেখানোর জন্য। আমি আপনার কোলে চড়ে এই যমুনাও দেখতে চাই না, সেখানে সারা পৃথিবী দেখা তো অনেক দূরের কথা। আগামী সপ্তাহে আমরা হানিমুনে যাচ্ছি সুইটহার্ট। আইরিন নাক মুখ কুচকে বলে, হানিমুন? এটা খায় নাকি গায়ে মাখে? দুটোই করে। অসভ্য লোক, ছাড়ুন আমায়। বললা তুমি আর অসভ্য হলাম আমি? ছেড়ে দিলে মাজার হার সবগুলো ঠিক থাকবে। কোল থেকে নামান। রুমে এসে আইরিনকে নামিয়ে দেয় আদনান। দরজা লাগিয়ে আইরিনের দিকে তাকিয়ে বলে, এতক্ষণ কি করছিলে? বিছানা তো আগের মতোই রয়েছে দেখছি। আমার চিন্তা আপনাকে করতে হবে না।
আমি যদি আমার বইয়ের চিন্তা না করি তাহলে করবেটাকে? এখন বইয়ের জন্য চিন্তা করতে মানুষ ভাড়া করে নিয়ে আসবো? যত সব আজগুবি কথাবার্তা। ঘুমান, ঘুমিয়ে ব্রেনটাকে একটু শান্তি দিন, সাথে আমাকেও। আমি আমার ব্রেন আর বউ কাউকেই অশান্তিতে রাখি না। আপনার ব্রেনের যদি মুখ থাকতো তাহলে নিশ্চিত ও আপনার নামে মামলা করতো। দিন রাত 24 ঘন্টা টর্চার করার কারণে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে বোধ হয়। আইরিনের কথাগুলো শুনে মুচকি হাসে আদনান। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করতে করতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ডাকে। জান, আইরিন মুখে কিছু না বললেও ঘাড় ঘুরিয়ে তাকায়। আদনান হেসে বলে, আমরা কিন্তু সত্যি সত্যি হানিমুনে যাচ্ছি। হানিমুনে কি করবেনটা কি? বাসি হানিমুন করবো, আবার বান্দরবন যাচ্ছে। বান্দরবান গিয়ে হনুমানের সাথে হানিমুন করবেন? আমি যাচ্ছি না আপনার মতো বদলোকের সাথে। কক্সবাজারে যাবে? কোথাও যাব না। এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না সুইটহার্ট, আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। অদ্ভুতভাবে তাকিয়ে রইল আইরিন। আদনান সাদা লুঙ্গি পরে প্যান্ট খুলে ফেলে। প্যান্ট রেখে আইরিনের কাছে এগিয়ে এসে বলে, তুমি রাগ করবে তখন আমাকে রাগ ভাঙাতে আদর করতে হবে, আর আদর করতে গিয়ে কত কিছু করতে হবে। ওই গোলাপি রঙের দুটো মিষ্টি খেতে খেতে আমার তো ডায়াবেটিস হয়ে যাবে। তখন বাপ হওয়ার আগেই অক্কা লাভ করতে হবে। আপনি আর আপনার মস্তিষ্ক দুটোই নোংরা, জঘন্য আর খুবই বাজে। আপনার চেহারাও দেখতে ইচ্ছে করে না। আমার চেহারা দেখতে না পেয়ে তো তোমার ঘুমিয়ে আসছিল না সুইটহার্ট? অসভ্য হলো, কথা বলবেন না আপনি আমার সাথে। আদনান ঠোঁটে আঙ্গুল চেপে দাঁড়িয়ে রইল। আইরিন বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ে। আদনান দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় উঠে শুয়ে বলে, বাজবই মাত্র কয়টা বছর, এর মধ্যে আবার বইয়ের নানান বিশেদ বাণী। ফালতু কথা বলা বন্ধ করে ঘুমান তো। একটা কথা বলার ছিল। আইরিন চুপ করে থাকে। আদনান আবারও বলে, তোমার সাথে সিরিয়াস কিছু কথা ছিল। শুনছি, বলুন। বলছিলাম কি, আমরা হানিমুনে সত্যি সত্যি বান্দরবন যাচ্ছে। আইরিন অন্ধকারে হাত বাড়ায় আদনানকে ধরার জন্য। আজকে ধরতে পারলে টেনেই ছিঁড়ে ফেলবে। আদনান আইরিনের হাত ধরে একটানে নিজের উন্মুক্ত বুকের উপর তুলে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে বলে, বেশি লাফালাফি করো না, লুঙ্গি খুলে যাবে। এরপর তোমার জন্য আমার মান ইজ্জত গলায় ধরিয়ে দেবে। আমার মান ইজ্জত গলায় ধরিয়ে দিলে তোমাকে কিন্তু ছাড়বো না মিসেস লাগে। লুঙ্গি পরতে বলেছে কে? লুঙ্গি না পরলে পরবোটা কি? একটা ট্রাউজার আনোনি, জিন্স প্যান্ট পরে ঘুমানো যাবে? ভাগ্য ভালো যে নানার শ্বশুরের একটা লুঙ্গি দিয়েছিল পরার জন্য। নিজে ড্রেস নিজে নিয়ে আসতে পারে না, আমি কেন নিয়ে আসবো? আমার বউটাকে তো ঠিকই নিয়ে আসতে পেরেছ, তাহলে একটা ট্রাউজার কেন নিয়ে আসতে পারবে না? বদলোক, আপনার সাথে কথা বলাই ভুল। বউজান ভয়ের মধ্যে আছে। সকালে লুঙ্গি হয় গলায়, না হয় পায়ে নিচে থাকবে। এই সুইটার, তুমি আবার সুযোগের সদ্ব্যবহার করবে না তো? অসভ্য লোক, ছাড়ুন আমায়। এত নড়াচড়া করো কেন সবসময়? আইরিন ধস্তাধস্তি করে আদনানের বুকের উপর থেকে নেমে যায়। শোয়া থেকে উঠে বসে রাগী স্বরে বলে, এত নির্লজ্জ কেন আপনি? ভালোভাবে থাকলে ভালো লাগে না আপনার, না? নিজে ঘুমান, সাথে আমাকেও ঘুমোতে দিন, নয়তো লাথি দিয়ে খাট থেকে নিচে ফেলে দেবো, অসভ্য একটা। আদনান নিজেও শোয়া থেকে উঠে বসে। অন্ধকারেই হাতড়ে চাপটে ধরে আইরিনকে। আইরিন রাগী ফুঁসে উঠে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, সমস্যাটা কি আপনার? দিন নেই রাত নেই, সবসময় এমন কেন করেন? আদনান আইরিনকে আরো শক্ত করে ধরে রেখে বলে, কোনো সমস্যা নেই। তাহলে এমন কেন করেন? তোমাকে ছুতে না পারলে অস্থির লাগে, দম বন্ধ হয়ে আসে, মনে হয় মরে যাব। ঘুম পেয়েছে আমার। আসো ঘুম পাড়িয়ে দে। আমি ছোট বাচ্চা নই যে ঘুম পাড়িয়ে দিতে হবে আমায়। সুইটার, বুড়ো বয়সেও তুমি আমার কাছে ছোট বাচ্চাই থাকবে। আদিক খেতে দেখে গা জ্বলে যায়। আদনান আইরিনকে নিয়ে শুয়ে পড়ে। এবার আর আইরিন কিছু বলে না। আদনানের বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে। এই বদলোকের সাথে ঝগড়া করে ঘুমের 12টা বাজাতে চায় না। এই বদলোক ওর জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে, আইরিন শিওর। একটা মানুষ প্রত্যেকটা দিন এমন করতে পারে কিভাবে? দুদিন পর আফসার তালুকদার দুই ভাতিজিকে সাথে নিয়ে গিয়ে আদনান আর আইরিনকে তালুকদার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে আইরিন কলেজে যাবে। সকাল সকাল রুটি আর ডিম ভাজি করে সকলের সাথে খেয়ে উঠেছে। রুমে এসে দ্রুত তৈরি হয়ে নেয়। আদনান নিজেও আইরিনের সাথে সাথে তৈরি হয়। আইরিন একবার তাকায় আদনানের দিকে। আদনান হেসে বলে, সুইটার, আজকে কি বেশি হ্যান্ডসাম লাগছে আমাকে? আইরিন ব্যাগ গুছিয়ে নিতে নিতে বলে, আজকে জঘন্য লাগছে দেখতে। সিরিয়াসলি? ইয়েস। হয়েছে তোমার? কেন? বের হবে না? আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনার কাজে আপনি যান। আমার কাজেই তো যাব, বউকে কলেজে পৌঁছে দিতে যাব। আইরিন ফুঁসে উঠে বলে, আমি যাব না আপনার সাথে। আমার সাথে না গেলে তোমার কলেজে যাওয়ার প্রয়োজন নেই সুইটার।
যতটুকু পড়াশোনা করেছো তাতে বাচ্চাদের অ আ এবিসিডি শেখাতে পারবে, বাকিটা পড়ানোর জন্য টিউটর রেখে দেবো। আইরিন রাগে ফুসফুস করছে। আদনান গায়ে বডি স্প্রে দিতে দিতে বলে, যদি কলেজে যেতে চাও তাহলে আমার সাথে যেতে হবে, নয়তো পড়াশোনা এখানেই বন্ধ। আপনি বললেই হলো। বিয়ে হয়েছে বলে কি কিনে নিয়েছেন নাকি? প্রয়োজনে আপনার সংসার করব না, কিন্তু পড়াশোনা ঠিকই করব। জান, স্বামীর অবদ্ধ হতে নেই। স্বামী হয়েছেন বলে যা ইচ্ছে তাই করবেন আর বলবেন? আমার কথা মেনে নাও, আমি কলেজে নিয়ে যাব, আবার ছুটির পর নিয়ে আসবো, শেষ। এতে এত রিয়েক্ট করে কি আছে? 2-1 দিন পরেই আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। না, আপনি কাজকর্ম বাদ দিয়ে আমাকে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। যতদিন পারে আমি নিয়ে যাব, তারপর গার্ড রেখে দেব। আমি কোনো দেশের প্রাইম মিনিস্টার নই যে আমার চলাফেরা করতে গার্ড লাগবে। তুমি প্রাইম মিনিস্টার না হলেও তালুকদার আদনান লাকির ওয়াইফ, এমপি আফসার তালুকদারের পুত্রবধূ। আমাদের শত্রুর অভাব নেই। আমাদের ক্ষতি করতে না পারলেও তোমার ক্ষতি করবে, আর তোমার গায়ে ফুলের আঁচল লাগুক সেটা আমি চাই না, হতেও দেব না। সামনে নির্বাচন, শত্রুরা ওত পেতে আছে ক্ষতি করার জন্য, তাই কোনো প্রকার রিস্ক নিব না আমি। জেদ না করে চলো আমার সাথে। এত শত্রু বানাতে বলেছে কে? শত্রু বানাতে হয় না সুইটহার্ট, নিজ থেকে হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও আদনানের সাথে রুম থেকে বের হয় আইরিন। আদনান ভুল কিছু বলছে না। গত 2 বছরে 3বার অ্যাটাক হয়েছে আফসার তালুকদারের উপর। আদনানকেও একবার মারার চেষ্টা করা হয়েছিল। এই বদলোকে তবুও তো লজ্জা শরম নেই। রাত বিরেতে একা একা ঘুরে বেড়ায়, কবে যেন মরে ভূত হয়ে বাড়ি ফেরে। বাড়ি থেকে বের হওয়ার সময় সকলের কাছে বলে বের হয়। আদনান বাইকে উঠে বসে হেলমেট হাতে নিয়ে আইরিনকে পিছনে বসতে বলে। আইরিন না করে বলে, আমি বাইকে যাব না, রাস্তায় চলুন, সিএনজি দিয়ে যাব। আদনান হেলমেট না পরে আইরিনের দিকে তাকিয়ে বলে, সিএনজি দিয়ে কেন যাবে? চুপচাপ উঠে বসো, দেরি হয়ে গেলে আবার আমার সাথে চেঁচিও না। বাইকে বসতে ভয় লাগে। আমি আছি না, কিসের ভয়? আপনি আছেন বলেই তো ভয়টা আরো বেশি লাগছে। আদনান হেলমেট পরতে পরতে বলে, সুইটার, তুমি আমাকে ভয় পাও শুনে একটু আনন্দ লেগেছে। এখন খুশি করার জন্য বাইক উঠে জড়িয়ে ধরো। আইরিন কিছু সময় কটমট করে তাকিয়ে থেকে বাইকে উঠে বসে, কিন্তু আদনানকে ধরে না। আদনান বাইক স্টার্ট দিয়ে বলে, শক্ত করে ধরে বসো, নয়তো মাঝ রাস্তায় পড়ে যেতে পারো। পড়বো না, আপনি গতিসীমার মধ্যে চালাবেন তাহলেই হবে। তো তোমার কি মনে হয় আমি ট্রাফিক আইন মানি না? আপনি আল্লাহর করা আইনই মানেন না? সেখানে ট্রাফিক আইন তো কোন ছাতা আবার? তুমি বুঝি আল্লাহর আইন মানো? মানি না। না, মানলে আমার প্রত্যেকটা কথা শুনতে, কথায় কথায় খুন করতে চাইতে না। কোনো একদিন সত্যি সত্যি খুন করে ফেলবো আমি আপনাকে। আদনান আইরিনের হাত ধরে নিজেকে জড়িয়ে ধরায়, হাতটা বুকের সাথে চেপে ধরে রেখে বলে, এভাবে ধরে থাকো। দুজনের মধ্যে একটু দূরত্ব নেই। আইরিনের বুক আদনানের পিঠের সাথে ঠেকে গেছে। আদনানকে ছেড়ে দিয়ে বসে আইরিন। ঢালু রাস্তা ওঠার সময় ভয় পেয়ে নিজেই আবার শক্ত করে জড়িয়ে ধরে। ছুটির পর কলেজ গেটের সামনে এগিয়ে আসতে দেখে সামনের রাস্তায় গাছের ছায়ায় বাইকের উপর বসে আছে আদনান। ওর পাশে ওর দুজন ঘনিষ্ঠ বন্ধুও বসে আছে। আইরিনকে দেখে বাইক ঘুরিয়ে নেয় আদনান। আইরিন চুপচাপ পেছনে উঠে বসে। আইরিনের কয়েকজন সহপাঠী ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। একজন হয়তো আদনানকে চিনতে পেরে যায়, পাশের জনকে বলে, সেরকমই তো দেখা যাচ্ছে। আইরিন আদনান লাকির সাথে কি করছে? কয়েকদিন আগে আইরিনের বিয়ে হয়েছে না, মনে হচ্ছে আদনান লাকির সাথেই বিয়েটা হয়েছে। আইরিন তো আদনান লাকির নামই শুনতে পারে না। আদনান লাকির নাম শুনলেই তো ক্ষেপে তাকাতো। অত কিছু আমি জানি না ভাই, তুই আইরিনকেই জিজ্ঞেস করে নিস কেমন। পাশ থেকে আরেকজন বলে, ভাই, স্বপ্নের ক্রাশ এই আদনান লাকি, স্বপ্নের পুরুষ। স্বপ্না তো আজকে কলেজে আসেনি, আসলে নির্ঘাত এই দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করতো বেচারি। তা যা বলেছিস ভাই, যা পাগলামি করে এই আদনান লাকিকে নিয়ে। ওর প্রত্যেকটা বই, খাতা, ডায়েরিতে আদনান লাকির নাম লেখা, আদনান লাকিকে নিয়ে কবিতা, ছন্দ লেখা। শুধু তো স্বপ্না না, এই কলেজে অনেকের ক্রাশ বয় আদনান লাকি। আব্বু বলল এবার নাকি আদনান লাকি নির্বাচন করবে এমপি পদে। আমিও শুনেছি। আইরিন বাড়ি ফিরে আগে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আদনান বাথরুমে প্রবেশ করতে করতে আইরিনকে বলে, তুমি গিয়ে খেতে থাকো, আমি আসছি। আইরিন বলে না কিছু। ভেজা টাওয়েল বারান্দায় মেলে দিয়ে চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। সকলের খাওয়া শেষ, এখন ওরা দুজন বাদ আছে শুধু। ডাইনিং টেবিলের উপর রাখা খাবারের ঢাকনা তুলে তুলে দেখে নেয় কি কি রান্না হয়েছে দুপুরে।
দুটো প্লেটে ভাত বেড়ে নেয়। আদনানের আসতে একটু দেরি হবে তাই নিজেই আগে খাওয়া শুরু করে। খিদে পেয়েছে ভীষণ। আইরিন রুটি পছন্দ করে না তাই সকালে 1.5টা রুটি খেয়েছিল। চিংড়ি মাছ দিয়ে আলু আর করলা ভাজি করা হয়েছে, সেটাই আগে প্লেটে তুলে নেয়। আইরিনের পছন্দের তালিকায় আছে এই চিংড়ি দিয়ে আলু আর করলা ভাজি। আদনান ফোন চাপতে চাপতে আইরিনের পাশে এসে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে চোখ রেখে আইরিনের দিকে একটু ঝুঁকে হাঁ করে। আইরিন মুখ তুলে তাকায়, তারপর ভাত মেখে আদনানের মুখে পুরে দেয়। আদনান অবাক হয়, ভেবেছিল আইরিন ভাত না দিয়ে একটা ঝাড়ি মারবে। 2বার ভাত চিপুতেই আদনানের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মুখের ভাত ফুরুত করে গলা দিয়ে নেমে পেটে চলে যায়। বমি করে দিতে উদ্যত হয় আদনান। আইরিন হাতে থাকা পানির গ্লাসটা এগিয়ে দেয়। আদনান গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করে ফেলে, তবুও কেমন বমি বমি আসছে। নিজেকে ঠিক করে আইরিনের প্লেটের দিকে তাকায়। প্লেটে তো ভাজিই রয়েছে, তাহলে ওর মুখে ঢ্যাঁড়স ভর্তা আসলো কিভাবে? ছি, কি বিশ্রী বিজল বিজল, গা গুলিয়ে আসছে। আইরিনের ডান হাত ধরে উঁচু করে মুখের সামনে ধরে, হাতের আঙ্গুলে ঢ্যাঁড়স ভর্তা লেগে আছে। আইরিন মিটিমিটি হাসছে। আদনান টেবিলের উপর তাকায়, ছোট একটা বাটিতে ঢ্যাঁড়স ভর্তা রয়েছে। আদনান বুঝতে পারে ও যখন ফোনের স্ক্রিনে চোখ আটকে রেখেছিল তখন ওর অগোচরে আইরিন ঢ্যাঁড়স ভর্তা তুলে ভাতের সঙ্গে ওর মুখে পুড়ে দিয়েছে। খেতে দেবে না বললেই হতো, ঢ্যাঁড়স ভর্তা কেন খাইয়ে দিতে হবে? বেচারার বমি পাচ্ছে এখনো। আর আইরিন হাসছে, ভালো হয়েছে, দেখ কেমন লাগে, আরও খেতে আসবে এভাবে হাঁ করে, রাক্ষস একটা। আইরিন ছোট একটা চামচে চিংড়ি আলু আর করলা তুলে আদনানের মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, এগুলো খান, বমি ভাব কমে যাবে। আদনান ভাজি মুখে পুড়ে নেয়। চেয়ার টেনে বসতে বসতে বলে, দিন দুপুরে আমার চোখের সামনে আমার সাথে এত বড় জালিয়াতি! আইরিন আদনানের প্লেটে ভাজি তুলে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বিষ যে খাইয়ে দিনি সেটাই তো অনেক। সুইটার, তোমার হাতে বিষ খেতেও রাজি আছে আমি। মুখ বন্ধ করে ভাত গিলুন তো এখন। আদনান ইনোসেন্ট ফেস করে তাকিয়ে থাকে আইরিনের দিকে, যেন এই লোক ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। নিষ্পাপ ভোলা ভালা একটা মানুষ। হাঁ করে তাকিয়ে না থেকে খাবার খান। আমি খান না, আমি তালুকদার। আইনের রাগ উঠলেও আর একটাও বাক্য বের করে না মুখ দিয়ে। যত কথা বলবে এই লোক ততই কথা বাড়াবে। শাশুড়ি মায়ের সাথে মিলে রাতের খাবার রান্না করে আইরিন। খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে 3জনের জন্য চা কফি বানিয়ে নিয়ে সোফার দিকে এগিয়ে আসে। আইরিনের কানে ভেসে আসে 3জনের কিছু কথা। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে 3জনের মধ্যে। 2জনের হাতে চায়ের কাপ দিয়ে আদনানের হাতে কফির মগ তুলে দেয়। সোফায় বসে দাদি শাশুড়ির পাশে 3জনের কথা মনোযোগ সহকারে শুনে। 3জনের কথা শুনে যা বুঝতে পারে, সামনের নির্বাচনে এমপি পদে দাঁড়াবে আদনান। আফসার তালুকদার অবসরে যাচ্ছেন। আদনান কফির মগে চুমুক দিতে দিতে আইরিনের দিকে তাকায়। আইরিন ওর দিকেই তাকিয়ে আছে। আদনান মুখে কিছু না বলে ভ্রু নাচে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আইরিন রাগী চোখে তাকিয়ে থাকে, কিছু বলে না। ভেতরে ভেতরে যে রেগে ফুলে ঢোল হয়ে গেছে সেটা আদনান ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে। আদনান আবারও চোখের ইশারা করতে আইরিন সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যায়। আদনান আইরিনের যাওয়ার পথে তাকিয়ে আবারও চুমুক দেয় কফির মগে। আইরিন কেন রেগে আছে বুঝতে পারছে না। এখন তো আদনান কিছু করেনি বা বলেনি। কথা শেষ করে রুমে আসে আদনান। আইরিন খাটের উপর বসে ফোন চাপছে। আদনান এসেছে বুঝতে পেরে আদনানের দিকে চোখ তুলে তাকায়। আদনান আইরিনের পাশে দাঁড়িয়ে বলে, সুইটার, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? আপনি নির্বাচন করবেন এবার? হুম। দরকার নেই। আদনান কপাল ভ্রু কুঁচকে বলে, কেন? এসব ছাতা মাথা না করলে কি হবে? রাজনীতি না করলে কি পেটের ভাত জোগাড় হবে না? কিছু না করে শুয়ে বসে থাকলেও ভাত জোগাড় হয়ে যাবে। তাহলে এসব করার দরকারটা কি? এমনিতেই তো শত্রুর অভাব নেই, এখন আবার এইসবের মধ্যে জড়াতে হবে কেন? আব্বাকে দেখছেন না, একা একা নিজের বাড়ির সামনের রাস্তায় ও বের হতে পারে না। আপনার উপরেও তো হামলা হয়েছিল, তারপরেও এসব কেন করতে হবে? দরকার নেই রাজনীতিতে নিজেকে জড়ানোর। আদনান আইরিনের মুখের উপরে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মাথা 2 হাতে ধরে বলে, এত ভয় পাবার কিছু নেই সুইটার। আমি তো সেই ভার্সিটি লাইফ থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। এখন অন্যের ভয় কি বাড়িতে বসে থাকবো? জীবন যখন আছে মরতে তো হবে। এখনই মরে যান, তবুও রাজনীতিতে জড়াবেন না। রাজনীতিতে জড়িয়ে গেছি সেই অনেক আগে। ছেড়ে দিন এসব ফালতু রাজনীতি। রাজনীতি আমার রক্তে মিশে আছে। আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। রাজনীতি পছন্দ না আমার। আমার পছন্দ। আপনিও আমার পছন্দের না। আমাকে যখন সহ্য করতে পারছো না তখন রাজনীতি নিয়ে সমস্যা হওয়ার তো কথা না। আপনি রাজনীতি ছাড়বেন না? না, রাজনীতি আমার রক্তে, আমার শিরা উপশিরায়, আমার স্পন্দনে মিশে আছে। রাজনীতি আমার স্বপ্ন, রাজনীতি আমার নেশা। আমি জীবনেও রাজনীতি ছাড়বো না। ছাড়তে হবে না, রাজনীতি ছাড়তে হবে না। জীবনই আপনাকে ছেড়ে চলে যাবে, অসম্ভব বদলোক একটা। আদনান আইরিনকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, সুইটার, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছ? আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার মতো অসভ্য অভদ্র
তেরা বদলোককে জীবনেও ভালোবাসবো না আমি। আপনার মতো মানুষকে ভালোবেসে সারা জীবন টেনশন করতে করতে মরতে পারবো না আমি। আদনান যেন হাসির কোনো জোক শুনেছে, গা ঝাঁকিয়ে হেসে উঠে বলে, জান, ভালোবাসো বলেই তো এখনই এত টেনশন করছে আমাকে নিয়ে। ভালো না বাসলে আমাকে নিয়ে এত ভয় পেতে না। আইরিন আদনানের মুখের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মলিন স্বরে বলে, জীবন থেকে কাউকে হারিয়ে ফেলতে ভীষণ ভয় পাই আমি। আদনান আইরিনকে আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের সাথে ঝুঁকে চুমু খায় প্রিয়তমার মাথার তালুতে। মাথার সাথে নিজের গাল ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হারাতে হবে না জান, কিচ্ছু হবে না আবার। টেনশন না করে রিল্যাক্স থাকো। রাতে খাবার খেয়ে সে চুলে তেল দিতে শুরু করে। আইরিন হাত ফসকে তেলের বোতল হাত থেকে ছুটে একটু দূরে পড়ে যায়। বিরক্তি প্রকাশ করে বোতলটা কুড়িয়ে হাতে তুলে নেয়। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের হাঁটু সমান লম্বা চুলগুলোতে তেল দিতে শুরু করে। আইরিন চুলে শ্যাম্পু ব্যবহার করার পর তেল না দিয়ে থাকতে পারে না। ছোটবেলা থেকে চুলে নিয়মিত তেল দেওয়ার অভ্যাস। গুনগুন করে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করে আদনান। দরজা লাগিয়ে 2 কদম আগাতেই তেলে পা দিয়ে স্লিপ খেয়ে ধপাস করে পড়ে যায়। ওর পায়ের সাথে লেগে আইরিনও পড়ে যায় ওর উপরে। আইরিনের মুখ লাগে আদনানের মাথার সাথে। আদনান মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করে। আইরিন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। আইরিন আদনানের উপরে উপর হয়ে পড়ে থাকে। আদনান নিজেকে সামলে নিয়ে আইরিনকে ধরে বলে, সুইটার, দেখি কোথায় ব্যথা পেয়েছ। আইরিন সারা শব্দ করে না, নড়াচড়াও করে না। আদনান আইরিনের মাথা 2 হাতে তুলে ধরে মুখের সামনে। আইরিনের নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে। চোখ দুটোতেও রক্ত উঠে গেছে। তাকিয়ে আছে বড় বড় চোখ করে। অতিরিক্ত ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে অতিরিক্ত ব্যথা পেয়ে অনুভূতি মরে গেছে। আইরিনের অবস্থা দেখে আদনান দিশেহারা হয়। ওর কলিজার পানি শুকিয়ে গেছে। আইরিনকে জড়িয়ে ধরে উঠে বসতে বসতে বলে, জান, কি হয়েছে তোমার? এই জান, কথা বলো জান। আইরিন এখনো নিশ্চুপ। আদনান উঠে বসে আইরিনকে বুকের সাথে ঠেকিয়ে রেখে গালে আলতো হাতে চাপড় দিতে দিতে উতলা হয়ে ডাকে, জান, কথা বলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? এই জান, কথা বলো। আইরিনের গলার ওড়না দিয়ে নাকের রক্ত মুছতে শুরু করে। গলগল করে আবার রক্ত বেরোতে থাকে। রক্ত বন্ধ করার জন্য তো নাক চেপে ধরা যাবে না, শ্বাস আটকে যাবে তাহলে। আইরিনকে চিৎ করে শুয়ে দ্রুত পানির জগ নিয়ে আসে। আবার তুলে বুকের সাথে ঠেকিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে। মাথায় পানি দিয়ে দেয়। আইরিনের গালে আবার চাপড় দিতে দিতে ধরা গলায় বলে, জান, সারা দাও। এমন করছো কেন? ও জান, কথা বলো। আব্বু আম্মু কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। জোরে জোরে গলা ছেড়ে বাবা মাকে ডাকে। তখনই দরজার বাইরে থেকে ভেসে আসে 4 জনের গলার স্বর। উতলা হয়ে 4 জন দরজা ধাক্কাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন আইরিনের কি হয়েছে। আফসার তালুকদার 3 জনকে থামিয়ে দিয়ে বলে, লাকি, কি হয়েছে আইরিনের? এত জোরে চিৎকার করলো কেন? দরজা খোল তাড়াতাড়ি। আদনান আইরিনকে শুইয়ে রেখে দ্রুত দরজা খুলে দেয়। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে 4 জন। আইরিনের অবস্থা দেখে আটকে ওঠেন 4 জনই। ফারজানা তালুকদার বলেন, একটু আগেই তো সুস্থ স্বাভাবিক মানুষ রুমে আসলো, এত দ্রুত কি হলো? আইরিন মা আমার, কি হয়েছে তোমার? লাকি, কি হয়েছে ওর? পড়ে গিয়ে নাকি আঘাত লেগেছে। আইরিনের চোখ জোড়া ধপ করে বন্ধ হয়ে যায়। আদনান আইরিনকে ধরে ঝাঁকিয়ে বলে। আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন, আইরিন অজ্ঞান হয়ে গেছে, ওর চোখ মুখে পানি দাও। আদনান তাড়াহুড়ো করে জগ হাতে নিয়ে আইরিনের চোখে মুখে পানি দিতে শুরু করে। সমান তালে ডেকে যায়। ফারজানা তালুকদার আইরিনের হাতের তালু ঘষে দিচ্ছেন। কিছুক্ষণ পর নড়ে চড়ে উঠে আইরিন পিটপিট করে চোখ মেলে তাকায়। তীব্র যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আবার 2 হাতে মুখ ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নাকে প্রচণ্ড রকমের ব্যথা করছে। মনে হচ্ছে নাক আর আস্ত নেই, থেতলে গেছে। আইরিনের জ্ঞান ফিরতে আদনানের দেহে জান ফিরে এসেছে। এখন আইরিনের কান্না দেখে উত্তাল হৃদয়ে ঝড় শুরু হয়েছে। আইরিনকে তুলে বুকে আগলে ধরে জোরানো গলায় বলে, অনেক ব্যথা করছে। আইরিন আদনানের বুকের সাথে কপাল ঠেকিয়ে কান্না করতে করতে বলে, অনেক ব্যথা করছে, সহ্য করতে পারছি না মামুনি, কোথায় তুমি? আইরিনের কান্নার শব্দ বাড়ে। প্রচণ্ড ব্যথায় থরথর করে কাঁপছে। নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে। এখনো শোয়ানো ছিল, তখন একটু কম পড়েছে। আফসার তালুকদার বলেন, আইরিনকে বিছানায় তুলে চিৎ করে শোয়াও, তাহলে ব্লিডিং কম হবে। ফারজানা তালুকদার বলেন, হাসপাতালে নিয়ে চলো। আদনান আইরিনকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। নিজেও মাজায় আর পায়ে অনেক ব্যথা পেয়েছে। বাইরের দিকে পা বাড়িয়ে বলে, গার্ডকে গাড়ি বের করে গেটের সামনে দাঁড়াতে বলো আব্বু। আদনানের পেছন পেছন সবাই এগিয়ে যায়। আফসার তালুকদার গার্ডকে কল করে দ্রুত গাড়ি বের করতে বলেন। আদনান নিচে এসে দেখে গার্ড গাড়ি নিয়ে অপেক্ষা করছে। গাড়ি গ্যারেজে রাখাই হয়নি, এতক্ষণ রাস্তায় ছিল। আইরিনকে নিয়ে গাড়িতে উঠে বসতে বসতে শেখবাড়ির সবাই দৌড়ে আসে। নাবিলা বেগম কাঁদতে কাঁদতে গাড়ির দরজায় দাঁড়ান। রক্তাক্ত মেয়ের দিকে তাকে হু হু করে কেঁদে ওঠেন। মামনির কান্না শুনে সেদিকে দেখার চেষ্টা করে আইরিন। নাবিলা বেগম বলেন, কি হয়েছে মা তোর? আইরিন কান্নারত গলায় বলে,
মামুনি, কষ্ট হচ্ছে আমার, ভীষণ ব্যথা করছে। আদনান গার্ডের দিকে তাকিয়ে বলে। হসপিটালে চলুন দ্রুত। তাড়াহুড়ো করে আফসার তালুকদার আর আমজাদ শেখ গাড়িতে উঠে বসেন। গাড়ি ছুটে চলে টাঙ্গাইল শহরের হসপিটালের উদ্দেশ্যে। গ্রামে কোনো হসপিটাল নেই, ভুয়াপুর আছে, তবে সেখানে চেয়ে টাঙ্গাইলে চিকিৎসা উন্নত। আইরিনকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। আদনান কোমর ব্যথা, পা ব্যথা নিয়ে করিডোরে চেয়ারে বসে সময় গুনছে। আমজাদ শেখ পায়চারি করতে করতে আদনানের সামনে এসে দাঁড়ান। বাড়ি থেকে একের পর এক কল আসছে। ঢাকা থেকে সাদাফ কয়েকবার কল করেছিল, সাদমান একের পর এক কল করছে। টেনশনে সকলেই পাগল প্রায়। আমজাদ শেখ আদনানের দিকে তাকিয়ে বলেন। কি হয়েছিল লাকি? কিভাবে পড়েছিল এভাবে? সম্ভবত ফ্লোরে তেল পড়েছিল, আমি না দেখে পা দিয়েছিলাম। পিছলে পড়ে গিয়ে আমার পায়ের সাথে আইরিনের গায়ে ধাক্কা লেগেছিল। আইরিন নিজের ব্যালেন্স হারিয়ে আমার উপর পড়েছিল। তখন আমার মাথার সাথে ওর নাকের আঘাত লাগে, ওই কারণেই এত ব্লিডিং হচ্ছে। তোমার কিছু হয়নি? ডাক্তার ডাকবো? দুদিকে মাথা নাড়িয়ে বলে। না, আমার কিছু হয়নি, একটু ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে আছেন। জীবনের প্রথম আজকে ছেলেকে এমন পাগলের মতো আচরণ করতে দেখলেন নিজে চোখে। উনি শুধু এই দৃশ্যটা কল্পনা করছেন যখন আদনান উতলা হয়ে পাগলের মতো জান জান বলে ডাকছিল। আইরিনকে ভালোবাসে আগে থেকেই জানতেন, কিন্তু এভাবে যে ভালোবাসে আজকে জানতে পারলেন। আইরিনের এইটুকু অবস্থায় কেমন হয়ে গেছে, বড় কিছু হয়ে গেলে কি হতো। ছেলের পাশে বসে ছেলের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলেন। আইরিনের কিছু হয়নি, দ্রুত সুস্থ হয়ে যাবে, টেনশন বন্ধ করো। আদনান ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বলে। আমার আরও দেখে শুনে হাঁটা উচিত ছিল। আমার জন্য কত বড় আঘাত পেল, কত কষ্ট হচ্ছে ওর। ওর থেকে তুমি নিজেই তো বেশি কষ্ট পাচ্ছ। আদনান মুখ তুলে তাকায় বাবার মুখের দিকে, মনে মনে বলে। ভালোবাসি তো। আইরিনকে কেবিনে শুইয়ে রাখা হয়েছে, হাতে স্যালাইন চলছে, নাকের ব্লিডিং বন্ধ হয়েছে, নাকটা নীল হয়ে গেছে, পুরো মুখের রং পাল্টে নীলচে বর্ণ ধারণ করেছে। আদনান মৃদুস্বরে ডাকে। জান। আইরিন চোখ মেলে তাকায়, ঘাড় ঘুরিয়ে তাকায় আদনানের মুখের দিকে। আদনানের চোখ মুখ শুকিয়ে গেছে, ফ্যাকাশে চেহারায় এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। আইরিন জ্ঞান হারানোর আগে দেখেছিল আদনানের পাগলামি, পাগলের মতো কেমন করছিল ওর অবস্থা দেখে। আইরিন কথা বলতে চাইলেও পারছিল না, নড়াচড়া করতে পারছিল না, পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল। আদনান টুল টেনে বসে আইরিনের পাশে, আইরিনের বাম হাতটা মুঠো করে ধরে উল্টো পিঠে চুমু খায়। হাতটা নিজের গালে চেপে ধরে বলে। জান, কষ্ট হচ্ছে এখনো? না। সরি জান, আমার আরও দেখে শুনে হাঁটা উচিত ছিল। আপনি ডক্টর দেখিয়েছেন? আমার তো কিছু হয়নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তাহলে? যেভাবে পড়েছিলেন আমার চেয়ে বেশি ব্যথা তো আপনিই পেয়েছেন। বাড়িতে যাওয়ার আগে ডক্টর দেখিয়ে আসুন। আমার কথা কোনোদিন শুনবেন না আপনি, তাই না? যান, ডক্টর দেখিয়ে আসুন। পেইন কিলার খেলেই ব্যথা চলে যাবে, যাওয়ার আগে দেখাবো। দুজন তাকিয়ে রইল একে অপরের মুখের দিকে। আইরিনের গাল ছুতেও ভয় লাগছে আদনানের, ছুলে ব্যথা লাগে যদি। যান, ডক্টর দেখিয়ে আসুন। একটু পরেই যাই। আইরিনের স্যালাইন শেষ হওয়ার পর ওষুধ কিনে নিয়ে বাড়ির পথে রওনা হয় সবাই। রাত বাজে এখন 2টো। আদনান এক হাতে আগলে রেখেছে আইরিনকে, ওর বুকের সাথে মিশে বসে আছে। আইরিন কোনো প্রকার রিয়েক্ট করছে না এখন। রাতের ফাঁকা রাস্তায় দ্রুতই গাড়ি পৌঁছে যায় গন্তব্যে। শেখ বাড়ির সবাই তালুকদার বাড়িতে রয়েছে এখনো, ছোট বড় সবাই জেগে আছে। গাড়ি গেটের ভেতর প্রবেশ করতে বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে আসে। আদনান আগে নেমে আইরিনকে ধরে নামায়। নাবিলা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। আবার ছোটবেলা থেকে ননদের মেয়েটাকে নিজের পেটের মেয়ের মতোই বড় করেছেন। খেলতে গিয়ে ব্যথা পাবে বলে বাড়ি থেকে বের হতে দিতে চাইতেন না। ওনার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে কান্না করতে করতে নয়তো মন খারাপ করে বাড়িতে ফিরে যেত। আদনান ছোটবেলায় ঢিল দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। এটা জানার পর ভীষণ রেগে ক্ষুব্ধ হয়ে তালুকদার বাড়িতে এসেছিলেন, রাগের মাথায় যাতা বলে গিয়েছিলেন। পরে আফসার তালুকদার ছেলেকে ধরে মেরেছিলেন। বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। আইরিন সোফায় বসে মামুনির কাঁধে মাথা রাখে। আদনান রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। আইরিনের রক্ত টি শার্ট গা হাতে লেগে শুকিয়ে আছে। আইরিনের মুখের দিকে তাকিয়ে আছে সবাই। পুরো চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখ দুটো এখনো লাল টকটকে হয়ে আছে। অল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আদনান। সোফায় বসে আইরিনের মুখের দিকে তাকিয়ে থাকে। আইরিন নিজেও তাকায় আদনানের মুখের দিকে। ফারজানা তালুকদার বলেন। প্রথমে কথা বলা বা নড়াচড়া কিছুই করছিল না, বড় বড় চোখ করে তাকিয়েছিল শুধু। আইরিন মলিন স্বরে বলে। পড়ে যাওয়ার পর নাকে ব্যথা পেয়েই যেন কেমন হয়ে গিয়েছিলাম। চোখ পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছিল, পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সবকিছু অন্ধকার অন্ধকার ছিল। কথা বলতে চাইলে বলতেও পারছিলাম না, হাত পা নাড়াতে চাইলেও পারছিলাম না, সবকিছু শুনতে বুঝতে পারছিলাম না আমি, কিন্তু নিজে কিছুই বলতে পারছিলাম না। রেশমা তালুকদার বলেন। লাকি তো পুরো পাগল হয়ে গিয়েছিল। সবাই তাকায় আদনানের দিকে। আফসার তালুকদার বলেন। লাকি,
আইরিনকে রুমে নিয়ে গিয়ে শুয়ে পড়ো। রাত প্রায় শেষের দিকে, সবাই ঘুমিয়ে পড়ো। যা কথা আছে তা আগামীকাল সকালে বলা যাবে, এখন বিশ্রামের প্রয়োজন। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ান, নিজের পরিবারের সকলের দিকে তাকিয়ে বলেন। সবাই চলো এখন। আফসার তালুকদার বলেন। কোনো যাওয়া যাই নেই, আজকে এখানেই থাকতে হবে। বাড়ি তো অনেক দূরে না, আগামীকাল সকালে আসা যাবে। চলো সবাই। তালুকদার বাড়ির সবাই জোরাজুরি করেও কাউকে রাখতে পারে না। আদনান আইরিনকে নিয়ে রুমে ফিরে আসে। ফ্লোরের তেল রক্ত পরিষ্কার করা হয়েছে। আগে বিছানা ঠিক করে ডিম লাইট অন করে মেন লাইট অফ করে দেয় আদনান। আইরিন শুয়ে পড়তেই নিজেও শুয়ে পড়ে আইরিনের গা ঘেঁষে। একটু সময় অতিবাহিত হওয়ার পর আইরিনের ঘাড়ে মুখ গুজে জড়িয়ে ধরে আলতো হাতে, মৃদু স্বরে গভীরভাবে ডাকে। জান, হুম কষ্ট হচ্ছে? হুম। ঘুমাও। আইরিন ডান হাতটা তুলে আদনানের মাথায় রাখে, ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে বলে। ভালোভাবে মোছেনি কেন? সর্দি লাগবে তো। ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি। আমি কি বলছি, আপনি কি বলছেন? ভালোবাসি জান। পাগল। আই নো জান। আদনানের ঘুম ভাঙে সকাল 10টায়। নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারে মাজায় ব্যথা করছে ভীষণ। ধীরে ধীরে ডান পাশ ফিরে শয়। আইরিন এখনো বিভোর হয়ে ঘুমাচ্ছে। আদনান আইরিনের দিকে চেপে শয়, আবার আলতো হাতে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। আদনানের ছোঁয়া পেতেই আইরিনের ঘুম হালকা হয়ে আসে। ঘুমে আচ্ছন্ন চোখে পিটপিট করে তাকায়, কয়েকবার চোখ ঝাপটা ফিরে আবারও তাকায়। ঘাড় ঘুরিয়ে আদনানের মুখের দিকে তাকায়। আদনান ওর মুখের দিকে তাকিয়ে আছে। আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে। সব সময় এমন কেন করেন? হাত ছড়ান। মরে যাব সুইটহার্ট। বাজে কথা বন্ধ করুন। তোমার থেকে দূরে গেলে সত্যিই মরে যাব। মুখ বন্ধ করে ঘুমান। এখনো ওঠো, নাস্তা করে ওষুধ খাবে। ওষুধ খেতে ভালো লাগে না, কেমন গন্ধ লাগে। আমি বাবা হব সুইটহার্ট। অসময়ে অদ্ভুত প্রশ্ন করা, কথা বলা, কাজ করায় যেন তালুকদার আদনান লাকির কাজ। আইরিন বিরক্তি প্রকাশ করে বলে। ভালো হবেন না আপনি? আদনান ইনোসেন্ট চেহারা বানিয়ে বলে। আমি আবার কি করলাম? আমি তো ভালো মানুষ আগে থেকে। এমন উদ্ভট প্রশ্ন কেন করছেন? তুমি তো বললে গন্ধ করে। তো গন্ধ করার সাথে বাবা হওয়ার কি সম্পর্ক? কথাগুলো বলা শেষ করে আদনানের কথার মানে বুঝতে পেরে যায়। আগের চেয়ে কয়েক গুণ বেশি বিরক্তি নিয়ে বলে। আমি বলেছি ঔষধ গন্ধ লাগে। ঔষধ খোলার সাথে সাথে একটা গন্ধ ভেসে আসে, যা আমার একদমই সহ্য হয় না। সবসময় এক লাইন বেশি কেন বোঝেন আপনি? যাই হোক, এখন তো আমার বাবা হওয়া উচিত। বয়স তো আর কম হয়নি। ছাড়ুন, আমায় উঠতে দিন। নাকি ব্যথা কমেছে? হুম। মাজায় বা পায়ে কোথাও ব্যথা করছে নাকি? না। আদনান আইরিনকে ছেড়ে দেয়। আইরিন খাট থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। এমন বাড়ি খেয়েছিল, মাথায় এখনো ঝিমঝিম করছে, নাকে ছোঁয়া দিতে পারছে না, এখনো ব্যথায় টনটন করছে। আদনানও নিশ্চয়ই মাথায় ব্যথা পেয়েছে। আদনান শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে মাজায় হ্যামার দিয়ে আঘাত করা হয়েছে। উঠে দাঁড়ালে বোধহয় মাজার জোড়াজোড়ি সব খুলে যাবে। বাম পায়ের হাঁটুতেও বেশ ব্যথা করছে, বাম পাটা ভাঁজ হয়ে পড়েছিল। বিছানা থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। রাতে ব্যথা সেরকম অনুভব না হলেও এখন পুরো শরীর ভার হয়ে গেছে। জানালা খুলে বারান্দার দরজা খুলে দেয়। হেঁটে এসে বারান্দায় দাঁড়ায়। বাইরে রোদের তেজ অনেক। শীত ঘনিয়ে আসছে প্রকৃতির ভাঁজে। আর কিছুদিন পার হলে বাংলাদেশে শীত জেঁকে বসবে। নভেম্বর মাস নিকটে। আইরিন বাথরুম থেকে বেরিয়ে আসে। আদনান খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। আইরিন চুপচাপ তাকিয়ে থাকে আদনানের দিকে। কালকে ডাক্তার দেখিয়েছিল নাকি ওর কথা শোনেনি। মেজাজ গরম হতে শুরু করে আইরিনের। আদনান বাথরুম থেকে বেরিয়ে আসতে আইরিন ওর দিকে তাকিয়ে বলে। আপনি গতকাল ডক্টর দেখাননি? আদনান খাটে বসে থাকা আইরিনের দিকে তাকিয়ে বলে। দেখিয়েছি তো। ডক্টর কি বলেছে? ওষুধ লিখে দিয়েছে, 3 দিন খেতে বলেছে। রাতে খেয়েছিলেন? মাথা নাড়ায় আদনান। কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? মাজায় বেশি, হাঁটুতে কম, কপালে? আদনান কপালে হাত দেয়। আইরিনের নাক এখানেই বাড়ি খেয়েছিল, ছুলে ব্যথা করছে। না ছুলে সেরকম ব্যথা অনুভব হয় না। আদনান আলনার উপর থেকে টাওয়েল নিয়ে হাত মুখ মুছতে মুছতে বলে। কপালে একটু ব্যথা করছে, নিচে যাও, গিয়ে নাস্তা করো, ওষুধ খেতে হবে। আপনি খাবেন না? আসছি। আইরিন বিছানা থেকে নেমে বাইরের দিকে এগিয়ে যায়। শরীর ভার ভার হয়ে আছে। নিচের দিকে ঝুঁকলে ব্যথা বেশি অনুভব হচ্ছে। শেখ বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসেছিল। আইরিনকে দেখে কথাবার্তা বলে নিজেদের বাড়িতে ফিরে গেছে। আইরিন আর আদনানকে নিয়ে যেতে চেয়েছিল, তবে আদনান রাজি হননি। আইরিনকে নিয়ে যেতে চাইলেও নিয়ে যেতে দেয়নি, সেজন্য কেউ আর জোর করে নিয়ে যায়নি।
যেহেতু পাশাপাশি বাড়ি, যখন ইচ্ছা হবে দেখে আসতে পারবে। ভাই ভাবির অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর আদনানের বোন আমিরা, ওর হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি এসেছে তালুকদার বাড়িতে। তাদের আপ্যায়ন করার জন্য ছোটাছুটি করছেন ফারজানা তালুকদার আর কাজের বুয়া তালুকদার আতিকুর রহমানের ছোট ছেলে আফতার তালুকদার আর তার স্ত্রী সন্তানও এসেছে এই বাড়িতে। আরিফ তালুকদার এসেই আবার চলে গেছে। আইরিনের সামনে দাঁড়াতে পারে না আরিফ তালুকদার। আইরিন ওকে দেখলে ইগলের ন্যায় হিংস্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে মনে হয় এখনই ইগলের ন্যায় থাবা বসাবে ওর গালে। দুপুরের খাওয়া সেরে সবাই সোফায় বসে। আইরিন ভদ্রতার খাতিরে চুপচাপ একপাশে বসে আছে। ওর এখন মোটেও বসে থাকতে ইচ্ছে করছে না। আমিরার শ্বশুর শাশুড়ি আছে তাই ওনাদের সাথে বসেছে। আদনান আইরিনের দিকে তাকিয়ে বলে, তুমি ওষুধ খেয়েছ? আদনানের কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে আইরিনের দিকে তাকায়। আইরিন দুদিকে মাথা নাড়ে। আদনান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওষুধ খাবে চলো, আমারও খাওয়া হয়নি। আইরিন ঘাড় ঘুরিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকায়। ফারজানা তালুকদার আইরিনকে তুলে দেওয়ার চেষ্টা করে বলেন, যাও ওষুধ খাও, ওষুধ না খেলে দ্রুত সুস্থ হবে কিভাবে? আইরিন আগে আগে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আদনান ধীর পায়ে এগিয়ে যায়। মাজা ব্যথা এখন অনেকটা কমে গেছে। রুমে এসে ওষুধ খেয়ে নেয় আইরিন। আদনান ওর দিকে তাকিয়ে বলে, নিচে যাওয়ার প্রয়োজন নেই, শুয়ে থাকো। বেশি কথা বলে মাথা ব্যথা বেড়ে যাবে। ওনারা কি মনে করবে? কি মনে করবে? ওনারা জানে তুমি অসুস্থ। অসুস্থ মানুষের কাজই শুয়ে থাকা, তাই শুয়ে থাকো। আইরিন বিছানায় উঠে শুয়ে পড়ে। আদনান তৈরি হয়ে বেরিয়ে যায় দরজা ভিজিয়ে দিয়ে। আইরিন সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। আমিরা আসার পর থেকে ওর দিকে তাকায় নাক মুখ কুচকে। ছোটবেলা থেকে ওকে পছন্দ করে না তালুকদার বাড়ির বড় মেয়ে। এই মেয়ের ভিতরে এখনো অহংকারী টইটুম্বর। আইরিন মামার বাড়িতে থাকে বলে এখনো নানান কথা বলে। বিয়ের সময় এসে যতবার আইরিনকে দেখেছে ততবারই নাক মুখ কুচকে তাকিয়েছে। একবার তো মুখ ফুটে বলেও ছিল, কি দেখি ভাইয়া, এই মেয়েকে ভালোবাসলো? সাদা চামড়া আর ভালো চেহারা দেখলেই প্রেমে পড়তে হবে? এই মেয়ের যে কত সুন্দরী আর ধনী ঘরের মেয়ে ভাইয়ার জন্য পাগল হয়ে আছে। ভাইয়ার রুচি এত খারাপ হয়ে গেছে, আগে যেন ছিল না। আমিরার বলা কথাগুলো আইরিন শুনে ফেলেছিল। আইরিন নিজেও চ্যাটাং চ্যাটাং করে কথা শুনিয়ে দিয়েছিল। আমিরার মুখটা তখন দেখার মতো হয়েছিল। এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ওর দিকে নাক মুখ কপাল ভ্রু কুচকে তাকাবে। আমিরাকে আইরিনের একটুও পছন্দ না। ছোটবেলা থেকে তালুকদার বাড়ির সন্তানদের মধ্যে আমিরা সবচেয়ে বেশি অহংকারী আর শয়তানি বুদ্ধির অধিকারিণী। আইরিন আদনানের বাইক থেকে নেমে কলেজের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আইরিন ভেতরে প্রবেশ করতে আদনান চলে যায়। আবার একেবারে ছুটির সময় নিতে আসবে। আবার আইরিন নিজের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছিল। পেছন থেকে কয়েকজন মেয়ে ওকে ডেকে ওঠে। আঘাত পাওয়ার পর আজকে প্রথম কলেজে আসলো আইরিন। এখন সুস্থ হয়ে গেছে। আইরিন দাঁড়িয়ে পেছনে ফিরে তাকায়। এই মেয়েগুলো 12 জিন্দেগিতে ওর সাথে কথা বলে না। আজকে হঠাৎ ডাকছে কেন? এক ক্লাসে পড়লেও এদের সাথে আইরিনের কখনো কথা হয় না। এদের স্বভাব আইরিনের স্বভাবের বিপরীত। এরা ক্লাস বাদ দিয়ে এই ছেলে ওই ছেলেকে নিয়ে আলোচনা করে বেশি। এদের মস্তিষ্কের ভিতর প্রেম ভালোবাসা ছাড়া কিছুই নেই। কলেজে তো আসে না, দেখে মনে হয় বিয়ের দাওয়াত খেতে এসেছে। মেয়েগুলো আইরিনের সামনে এসে দাঁড়ায়। স্বপ্না নামের মেয়েটি আইরিনের আগাগোড়া পরখ করে নেয়। একবার গম্ভীর স্বরে বলে, এতদিন কলেজে আসোনি কেন? আইরিন শান্ত গলায় বলে, অসুস্থ ছিলাম। তুমি কার সাথে কলেজে আসলে? হাজবেন্ডের সাথে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে তোমার হাজবেন্ড? কিছু না। নাম কি তোমার হাজবেন্ডের? তালুকদার আদনান লাকি। স্বপ্না বুকের বাঁ পাশে হাত চেপে ধরে। পর মুহূর্তে হিংস্র হয়ে বলে, তুমি আমার আদনান লাকিকে কেন বিয়ে করেছো? আইরিন বিরক্ত হয়ে বলে, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? তোমার আদনান লাকিকে কেন বিয়ে করতে যাব আমি? পাশ থেকে আরেকটা মেয়ে বলে, স্বপ্না আদনান লাকিকে ভালোবাসে, তুমি জানো না? তারপরেও কেন বিয়ে করেছো? শুধু স্বপ্না না, আরও অনেকেই আদনান লাকিকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি সেটা খুব ভালো করেই জানি। তাহলে তুমি বিয়ে করছো কেন? আইরিন বিরক্ত হয়ে সকলকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আমি আদনান লাকিকে বিয়ে করিনি, আদনান লাকি আমায় বিয়ে করেছে। যা জিজ্ঞেস করার আদনান লাকিকে গিয়ে জিজ্ঞেস করুন। লজ্জা হওয়া উচিত তোমাদের। মেয়ে হয়ে একটা ছেলের জন্য নির্লজ্জের মতো এমন কেন করছো? স্বপ্না তেড়ে যায় আইরিনের দিকে। আইরিন সামনের দিকে তাকিয়ে হাঁটছে। হঠাৎ আইরিন থমকে দাঁড়ায়। নীরবে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে। স্বপ্না রেগেমেগে তেড়ে এসে দাঁড়ায় আইরিনের সামনে। আঙ্গুল তুলে কিছু বলার আগেই আইরিন ওই আঙ্গুলটা শক্ত করে ধরে নিচে নামিয়ে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, আমি চুপচাপ থাকি বলে এটা ভেবো না আমি দুর্বল। তোমার মতো মেয়ের হাত কিভাবে ভাঙতে হয় আমি আইরিন খুব ভালো করে জানি। তুমি শুধু আমাকে দেখেছো, চিনতে পারোনি এখনো। নিজের ভালো চাইলে আমার সাথে ঝামেলা করতে এসো না। নীরবে হুমকি দিয়ে প্রস্থান করে আইরিন। স্বপ্না আঙ্গুলে ব্যথা পেয়েছে।
অনেক জোরেই চেপে ধরেছিল আঙ্গুলটা। হাত ঝাঁকি দিতে দিতে আইরিনের যাওয়ার পথে তাকিয়ে আছে। রাগে ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। আশেপাশে অনেকেই দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকেই। অপমান বোধ করে স্বপ্না। আইরিনকে কিছুতেই ছাড়বে না। আইরিন সোজা ক্লাসরুমে এসে বসে পড়ে। রাগে শরীর কাঁপছে। মেয়ের সাহস দেখে বাঁচে না। যেখানে ছেলেরা ওর সাথে লাগতে আসে না, সেখানে একটা মেয়ে হয়ে এসেছে ওকে শাসানোর জন্য। একটু সময়ের মধ্যেই স্বপ্নার ওর বান্ধবীরা ক্লাসে চলে আসে। কয়েকজন মেয়ে আইরিনকে ঘিরে দাঁড়ায়। বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। আইরিন নিচের দিকে তাকিয়ে বলে, প্লিজ আমায় বিরক্ত না করে নিজেদের জায়গায় গিয়ে বসো। সবাই সরে যায় আইরিনের গম্ভীর গলার স্বর শুনে। আইরিন ক্লাসে কারোর সাথে খুব একটা মেশে না। ওর আলাদা করে কোনো বান্ধবী নেই। যখন যার পাশে বসে তখন তার সাথে টুকটাক কথা হয়। সকলের ধারণা আইরিন সহজ সরল বোকা ভীতু একটা মেয়ে। স্বপ্নার আগে ফোঁসফোঁস করতে করতে আইরিনের দিকে তাকায় একটু পরপর। ছুটির পর দেখে নেবে এই মেয়েকে। ক্লাস শেষে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয় আইরিন। সেই যে সকালে এসে ক্লাসে বসেছিল তারপর আর বের হয়নি ক্লাসরুম থেকে। আইরিন আস্তে ধীরে আগায় গেটের দিকে। স্বপ্না আগে আগে গিয়ে গেটের বাইরে দাঁড়ায়। আইরিন বাইরে বের হতে ওর পথ আগলে দাঁড়ায় স্বপ্না। আইরিন বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। একে তো খিদে পেয়েছে, তার উপর এই মেয়ের নাটক মোটেও সহ্য হচ্ছে না। শান্ত গলায় বলে, স্বপ্না, আমার পথ ছাড়ো। তুই সকলের সামনে আমাকে অপমান করেছিস, এখন দেখ আমি তোর কি করি। বইলে আইরিনের হিজাবের দিকে হাত বাড়ায়। হিজাব ধরে টান দিতে উদ্যত হয় আইরিন। এক হাতে স্বপ্নার হাতটা শক্ত করে ধরে অন্য হাতে চুলের মুঠি ধরে শক্ত করে। রাগে ফেটে পড়ে বলে, হিজাব ছাড়ো বলছি, নয়তো তোর হাত গুড়িয়ে দেবো আমি একদম। বিশ্রী ভাষায় বাবা মা তুলে গালি দেয় স্বপ্না। আইরিন রাগের চোটে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আর যাই হোক, মা তুলে গালি দিলেও সহ্য হয় না। ক্লাসে বসেও কয়েকবার ওর বাবা মা তুলে গালি দিয়েছিল। আইরিন বহু কষ্টে নিজেকে শান্ত রেখেছিল। তখন আইরিন পা দিয়ে পেঁচিয়ে স্বপ্নাকে বেকায়দায় ফেলে দেয়। কয়েকজন মেয়ে ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করে। স্বপ্নার হাত থেকে হিজাব ছুটে যেতেই আইরিন স্বপ্নার চুলের মুঠি ছেড়ে দেয়। স্বপ্না ক্ষান্ত হয় না। তেরে এসে আইরিনকে ধরার আগেই আইরিন কষিয়ে একটা চর বসিয়ে দেয় নরম তুলতুলে গালে। এক চর খেয়ে পিছঢালা রাস্তায় পড়ে গেছে স্বপ্না। আইরিনের ওটা হাত নাকি অন্য কিছু? এই মেয়ের গায়ে এত শক্তি কিভাবে? আইরিনের চাচাতো ভাই ফয়সাল তালুকদার এই কলেজে পড়ে ফাইনাল ইয়ারে। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিল বন্ধুদের সঙ্গে। ঝামেলা দেখে এগিয়ে আসতে দেখে আইরিন দাঁড়িয়ে আছে, স্বপ্না নিচে পড়ে আছে। স্বপ্না আবারও গালি দিতে আইরিন ঠাস ঠাস করে আরও দুটো চর বসিয়ে দেয়। ফয়সাল দ্রুত পায়ে এগিয়ে এসে আইরিনকে টেনে সরিয়ে নিয়ে আসে। আইরিন রাগে গজগজ করতে করতে বলে, ছাড়ো আমায়। ওই নির্লজ্জ মেয়ের কত বড় সাহস আমার বাবা মাকে তুলে গালি দেয়। ওর মুখ ভেঙে দেবো আমি। রাস্তাঘাটে মারামারি করছিস কেন এভাবে? কি হয়েছে? ছাড়ো আমায়। তুমি কেন ধরেছো আমায়? তুই আমার বোন, তোকে ধরতেই পারি আমি। এখন বল কি হয়েছে? আইরিন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, তোমরা কেউ হও না আমার। ছাড়ো আমায়। আদনানলাকে দেখলে তোমার মাথা ফাটিয়ে দেবে। লাকি ভাই আমাকে বলে গেছে তোকে দেখে রাখতে। এখন শান্ত হয়ে বল কি হয়েছে। ফয়সাল তালুকদার বোন আইরিন এটা শুনে বেশ কয়েকজন অবাক হয়ে তাকিয়ে আছে। একটা মেয়ে স্বপ্নাকে টেনে তুলে বলে, কার সাথে লেগেছিস জানিস তুই? একে তো এমপির ছেলের বউ, তার উপর আবার এই ফয়সাল তালুকদারের বোন। এই কারণেই আইরিনের এত তেজ। বাঁচতে চাইলে পালা এখান থেকে। স্বপ্না কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে। ওর মাথা ভো ভো করছে। 3টা চর খেয়ে আর 2টো চর খেলে অজ্ঞান হয়ে যাবে। আদনান দূরে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আসার সময় রাস্তার জ্যামে আটকে পড়েছিল, তাই আজকে পৌঁছাতে দেরি হয়ে গেছে। মাঝ রাস্তায় একটা ইজি বাইক উল্টে গিয়েছিল। আদনান যতক্ষণে এসে পৌঁছায় তখন দেখে আইরিন কোনো একটা মেয়েকে ঠাস ঠাস করে দিচ্ছে। কি ঘটেছে আদনানের জানা নেই। বাইক থেকে নেমে হেলমেট পরে থেকে এগিয়ে আসে আইরিনের কাছে। আইরিন, কি হয়েছে? আইরিন ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে আদনানের দিকে তাকায়। ফয়সাল আইরিনকে ছেড়ে দেয়। আইরিন কিছু বলছে না দেখে ফয়সালের দিকে তাকিয়ে বলে, ফয়সাল, কি হয়েছে? আমি নিজেই জানি না কি হয়েছে, ওকে জিজ্ঞেস করছি বলছে না। আদনান আইরিনের হাত ধরে বলে, কি হয়েছে? রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছো কেন? ও আমার বাবা মা তুলে গালি কেন দিল? আবার আমার হিজাব ধরে টান দিয়েছিল। ওর হাত মুখ যে এখনো ঠিক আছে সেটাই তো আশ্চর্যের ব্যাপার। আদনান ভয়ঙ্কর রকম রেগে তাকায় মেয়েটার দিকে। ফয়সাল তেরে গিয়ে দাঁড়ায় মেয়েটার সামনে। রাগী স্বরে বলে, এই মেয়ে, তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার বোনের হিজাব ধরে টান দেওয়ার? আমার কাকা কাকিকে তুলে গালি দেওয়ার স্পর্ধা হলো কিভাবে তোমার? জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো বেশি বাড়াবাড়ি করলে। তোমার বাপ ভাইকে ভয় পায় না এই ফয়সাল তালুকদার? স্বপ্না বলে না কিছু। আদনান কিছু না বলে আইরিনকে নিয়ে বাইকে উঠে বসতে বসতে বলে, আজকের পর দ্বিতীয়বার আইরিনের সাথে কোনো রকমের ঝামেলা কেউ করলে তাকে টেনে ছিঁড়ে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে ফেলবো। সোজা কথা বলে রাখলাম। আদনান বাইক স্টার্ট দিয়ে চলে যায়।
ফয়সাল স্বপ্নাকে আবারও শাসিয়ে চলে যায় নিজের বন্ধুদের কাছে। আইরিনের দাদার বাড়ির কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক না থাকলেও ফয়সাল আইরিনকে বেশ ভালোবাসে, স্নেহ করে। মাঝে মধ্যে শেখ বাড়িতে গিয়ে দেখেও আসে। আইরিন নিজেই ফয়সালের সাথে কথা বলতে চায় না, দাদার বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। স্বপ্নার একজন বান্ধবী বলে, এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় ঝামেলা করার কোনো দরকার ছিল না। বিয়ে হয়ে যাওয়ার পরও একজন ছেলেকে নিয়ে এরকম করাটা ভালো দেখায় না। তুই আইরিনের সাথে ঝামেলা করলেই আদনান লাকি তোর হয়ে যাবে নাকি? এখন এতগুলো মানুষের সামনে অপমান অপদস্থ হয়ে ভালো লাগছে? বলেছিলাম না কোনো ঝামেলা না করতে। পাশ থেকে একজন ক্লাসমেট বিড়বিড় করে বলে, নিজেকে অনেক বড় কিছু মনে করো বোধহয়। যেই না আমার চেহারা নাম রাখছে পেয়ারা। নেংটি ইঁদুর একটা, দেখাই তো যায় মরা ধরা একটা চিকার মতো। বাপ ভাই যেন কি হয়ে গেছে, মাটিতে পা পড়ে না একেবারে। ঢং দেখলে গা জ্বলে যায়। একদম ঠিক হয়েছে, আরও দুটো দিলে আরও বেশি খুশি হতাম। আদনান বাইক চালাতে চালাতে বলে, হয়েছিলটা কি প্রথম থেকে বলো। ওই মেয়ে আপনাকে ভালোবাসে। আমি আপনাকে কেন বিয়ে করেছি এই জন্য ঝামেলা করছিল। সকালেও তেরে এসেছিল। সকালেই বলনি কেন আমাকে? ফোন তো সাথেই আছে। আমি জানতাম না কি ও পরেও এমন কিছু করবে। পাগল ছাগল সব। আদনান রাগের কারণে চুপ হয়ে থাকে। নেহাত মেয়েদের গায়ে হাত তুলে না, নয়তো ওই মেয়ের খবর ছিল আজ। আইরিন আবারও বলে, ওই মেয়েকেই বিয়ে করা উচিত ছিল আপনার। আপনার জন্যই এরকম পাগল হয়ে গেছে সে। কোনো পাগল ছাগলকে আমি নিজের জীবনে জড়াই না। আমার রাগী জেদি বউই ঠিক আছে। আইরিন কিছু বলতে গিয়েও থেমে যায়। চুপচাপ অর্ধেকের বেশি রাস্তা চলে আসে দুজন। আদনান রাস্তার পাশে বাইক থামায়। তাড়াহুড়ো করে আইরিনকে বলে, সুইটার তাড়াতাড়ি নামো। কেন, কি হয়েছে? আদনান এক হাত উঁচু করে কনিষ্ঠ আঙ্গুল দেখায় আইরিনকে। তাড়াতাড়ি নামো সুইটার। রাস্তাঘাটে এসব কি? লজ্জা শরম বলতে কি কিছু নেই? বাড়িতে গিয়ে করবেন। দ্রুত চলুন এখন। ও সুইটার আটকে রাখতে পারছি না আর। আমার ট্যাঙ্ক এখন খালি না করলে বাইকে ট্যাঙ্ক ফুল হয়ে যাবে। আইরিন নাক মুখ কুচকে বাইক থেকে নেমে দাঁড়ায়। আদনানের দিকে তাকিয়ে বলে, এখানে মাঝ রাস্তায় কোথায় করবেন আপনি? ঝোপের আড়ালে। আপনার বাপ না এমপি? ওনাকে বলতে পারেন না পাবলিক টয়লেট বানিয়ে দিতে? আমার বাপের কাজ টয়লেট বানিয়ে দেওয়া না, এটা প্রশাসনের কাজ। আপনি এখন পরিবেশ দূষণ করবেন? না, গাছের গোড়ায় সেচ দেব সুইটার। তুমি আশেপাশে নজর রাখো, কোনো মেয়ে যেন না আসে। আমি 2 মিনিটেই চলে আসব। কথাগুলো বলে এক প্রকার দৌড়ে ঝোপের আড়ালে চলে যায় আদনান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।